Assalamu alaikum. Good morning, everyone. Good morning. Good morning. Good morning. So, basically today, Brachypeel Stock Brokerage and Bangladesh Institute of Capital Market jointly একটা webinar organize করেছে. The title is Smart Money Habits for the Digital Generation, mostly the younger population. আমাদের এই প্রোগ্রামের আজকের সেশনের মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রমোট করা, কিভাবে একটা ইনফর্ম ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যায় এবং ইন্ডিভিজুয়াল আমরা কিভাবে ইনভেস্টমেন্টে এম্পাওয়ার করতে পারি নিজেদেরকে অ্যান্ড আমাদের পার্সোনাল ফাইন্যান্সগুলো এফেক্টিভলি ম্যানেজ করতে পারি থ্রু পার্টিসিপেটিং ইন ডিফারেন্ট মার্কেটস। আমরা একদম স্ট্রেট অ্যাওয়ে উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার সেশন উইথ মিস্টার সেলিম আফজাল শাওন. He's the CFA. He's a CFA charter holder and head of research in Brachypeel Stock Brokerage. Sham bhai, please, could you start the session? Assalamu alaikum, everyone. Am I audible properly? Yes, perfect. Can I request my slides to be shown? Or জি ভাইয়া, okay. আমি স্ক্রিন শেয়ার করে স্টার্ট করছি। Is my screen visible? দেখা যাচ্ছে? yes ভাইয়া। ওকে। শুরুতে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য অলরেডি আমার কলিগ টিপু আপনাদেরকে জানিয়েছে যে ওয়ের ডুইং দিস জয়েন্টলি উইথ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট এবং আমাদের গোলটা হচ্ছে স্মার্ট মানি হ্যাবিট সম্পর্কে জানানো টু দ্য এক্সটেন্ট পসিবল অ্যান্ড টার্গেটিং মোস্টলি অন দ্য ডিজিটাল জেনারেশন। আমি সেলিম আফজাল শাওন, আমি ব্র্যাকিপের রিসার্চ টিমটা লিড করি এবং I'm going to discuss about personal finance. Practically, we'll be talking about the basic building blocks যেটা আপনার জানা দরকার to make smarter investment decision. So, আমি just শুরু করছি একটু very much কিছু কমন ম্যাটার্স দিয়ে যেটা আমরা জানি বাট আসলে ফলো করি না খুব একটা রিয়েল লাইফে এবং সেটার জন্য আমাদেরকে অনেক সময় সাফারও করতে হয় বাট উই ডোন্ট রিয়েলাইজ ইট। ইটস অ্যাবাউট মানি। সো সি বাংলাদেশ এবং গ্লোবালি আমাদের কমন ফেনোমেনা হচ্ছে সবাই আমরা পরিশ্রম করেছি হাউ টু আর্ন বেটার, ইউনো। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট মানি, দেয়ার আর 4 কোর মানি ডিসিশন। সবাইকে এই ডিসিশনগুলো নিতে হয়। আপনি কিভাবে আর্ন করছেন, আর্ন করা মানিটা আপনি কিভাবে স্পেন্ড করছেন, আপনি কিভাবে কোথায় সেভ করছেন নাকি ইনভেস্ট করছেন এবং দেন আপনি রিস্ক কিভাবে ম্যানেজ করছেন। বাট আর্নিং ডিসিশনের তুলনায় আমাদের অন্যান্য ডিসিশনগুলো খুব একটা হাইলাইট আসলে আমি যতটুকু দেখি আমাদের চারপাশে পায় না, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট কারেক্ট। কারণ আর্নিং হচ্ছে আপনার পার্সোনাল ফাইন্যান্সের বেসিক্যালি স্টার্টিং ব্লক, ইউনো, আপনার ইউর মানি ইজ কামিং ইন। বাট ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইন ওয়েলথ, ইউ নিড টু হ্যাভ দিস মানি, ইউ নিড টু সেভ অর গ্রো দিস মানি অ্যান্ড দ্যাটস হাউ ওয়েলথ ইজ বিল্ড। সো আপনি কিভাবে স্পেন্ড করছেন, কিভাবে সেভ করছেন, ইনভেস্ট করছেন এবং রিস্ক ম্যানেজ করছেন, এগুলো আপনার নিজের ফাইন্যান্সের জন্য অলমোস্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ইউর আর্নিং ডিসিশন। তো আজকে আমরা এটা নিয়ে একটু কথা বলব। অ্যাজ ইউ নো আমাদের প্রোগ্রামে বেশ কয়েকটা সেশন ডিভাইড করা আছে। সো আই হোপ আপনারা অ্যাজ পার্টিসিপেন্টস উইল বি বেনিফিটেড ফ্রম ইচ অফ দ্য ডিসকাশন। সো গেটিং ইনটু দিস, সো স্মার্ট মানি হ্যাবিট, হাউ ক্যান ইউ বিল্ড স্মার্ট মানি হ্যাবিট? ফার্স্ট থিং হচ্ছে আপনার মানি হ্যাবিটটা কি? সো এখানে জাস্ট খুব কমন টার্মে আমি একটু লেআউট দেওয়ার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, if you are looking at building wealth, managing your money or growing your assets, আপনাকে প্রথমে জিনিস দেখতে হবে যে আপনার যে আর্নিংটা এটার ন্যাচারটা কি? ফর মোস্ট অফ আস ইটস আইদার স্যালারি, হুইচ মিনস প্রতি মাসে একটা নির্দিষ্ট টাইমে আপনি টাকাটা পান, অর ফর এ লট অফ দ্য আদার পিপল ইজ বিজনেস। সো বিজনেসের ক্ষেত্রে টাকা কিন্তু সবসময় অন টাইম আসে না, সবসময় একই অ্যামাউন্টে আসে না, ইট ভ্যারিজ।
এবং আপনার টাকার ডিমান্ডটাও চেঞ্জ হয়ে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা লেস হাইলাইটেড হচ্ছে দ্য টাইম ইউ নিড টু স্পেন্ড। সো আপনার যদি ইনকাম করতেই দিনের ২৪ ঘন্টার ভিতর ১২ থেকে ১৪ ঘন্টা চলে যায়, আইডিয়ালি আরেকজন যার ইনকামের জন্য হয়তো ৬ থেকে ৮ ঘন্টা লাগে এভরিডে স্পেন্ডিং, তার তুলনায় আপনি কিন্তু সময় কম পাচ্ছেন টু ডিসাইড অন আদার পার্টস অফ মানি হ্যাবিটস। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। সো আমাদের মধ্যে অনেকে আছে টাকা নিজে ইনভেস্ট করতে পছন্দ করেন। আমাদের মধ্যে অনেকে আছে টাকা নিজে ইনভেস্ট করতে পছন্দ করেন না, রাদার কোনো একজন ম্যানেজারের থ্রুতে পছন্দ করেন। অনেকে আছেন যে টাকা নিয়ে ডিসিশন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা জাস্ট এক জায়গায় রেখে দেন টাকাটা, নিজে, নিজে গ্রো করবে। সো আমরা এগুলোকে বলি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনভেস্টমেন্ট হ্যাবিটস। এক্ষেত্রে আপনার টাইম কতটুকু অ্যাভেইলেবল দ্যাট ইজ অ্যান ইম্পোর্টেন্ট ফ্যাক্টর এবং সবার জন্য সবকিছু এজন্য ফিটিং হয় না। আপনার যদি আর্নিং এ অ্যাক্টিভ হওয়ার সবচেয়ে বেশি লাগে, মেবি অ্যাক্টিভলি ইনভেস্টিং এর চেয়ে আপনার জন্য প্যাসিভ ইনভেস্টিং বেটার হতে পারে। দেন হাউ ডু ইউ স্পেন্ড? অ্যান্ড দিস ইজ ওয়ান ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যেখানে আপনাকে আই মিন ইন ফাইন্যান্স উই কভার দিস ইন ব্রড 2 ক্যাটেগরিজ। ওয়ান ইজ এসেনশিয়ালস, বেসিক্যালি আপনার লিভিং কস্ট, ট্যাক্সেস, ইন্টারেস্ট। I mean, these are your recurring cost. So at any point of time, আপনি কেমন জীবনযাপন করতে চান, সেটার সাথে আপনার কেমন ওয়েলথ গ্রো করবে is directly related. At the same time, non-essential spending ও আমরা কিন্তু করি। আমরা ট্রাভেল করি, there are luxury spendings, একটা শখের জিনিস কিনতে চাচ্ছি বা কোনো একটা পার্টি অ্যাটেন্ড করতে হচ্ছে, আত্মীয়স্বজনের অনুষ্ঠান আছে। These are also spendings এবং এক্ষেত্রেও আমাদের কিন্তু যা ইনকাম হয় তার একটা অংশ চলে যায়। এখন আপনি যদি আপনার স্পেন্ডিং ঠিকমতো আ ম্যানেজ না করেন, আপনার ওয়েলথ গ্রো করা ক্যান বি ট্রিকি। আপনার ইনভেস্টমেন্ট এবং ওয়েলথ গ্রো ডিসিশনটা এফেক্টেড হবে। তো এখান থেকে পরবর্তী পার্টটা হচ্ছে আ আপনি কিভাবে সেভ করেন, ইনভেস্ট করেন। এখানে আমি গড়পড়তা সবার মধ্যে একটা এরিয়া নিয়ে একটু ধোঁয়াশা দেখতে পাই যে সেভ এবং ইনভেস্টমেন্টের ডিফারেন্সিয়েশন করাটা। আপনি যখন সেভ করছেন, আপনার চিন্তা হচ্ছে আপনার টাকাটাকে প্রোটেকশন নিয়ে। You're not really that much worried about return, to be honest. আপনি রাদার খুঁজছেন এমন একটা জায়গা যেখানে আপনার টাকা নিরাপদে থাকবে 5 ইয়ার্স, 10 ইয়ার্স, ইভেন লঙ্গার। Whereas আপনি যখন ইনভেস্টিং এ যাচ্ছেন, you are looking for return. সেফটি কনসার্ন অবশ্যই সেখানে আছে, বাট আপনার ১ম গোলটা হচ্ছে টাকাটা বড় হতে হবে এবং ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর অ্যাসেট, সেক্ষেত্রে কিন্তু রিওয়ার্ডের সাথে রিস্ক থাকবে। রিস্ক ফ্রি বলে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই, টু বি ভেরি অনেস্ট। সো আপনি যে টাকাটা আপনার উপার্জন থেকে জমানোর চেষ্টা করছেন, বাড়ানোর চেষ্টা করছেন, দ্য ফার্স্ট ডিস্টিংগুইশিং ফ্যাক্টর ইজ আপনি কি সেভ করতে চাচ্ছেন না ইনভেস্ট করতে চাচ্ছেন? এবং কতটুকু কোথায় করতে যাচ্ছেন? আদার প্লেসেস কোথায় ইনভেস্ট করবেন বা কোথায় সেভ করবেন? সো দ্যাট ইজ অ্যানাদার ডিসিশন এবং এই ডিসিশনগুলো আপনার মানে আপনার তুলনায় আপনার আরেকজন পরিচিত জনের অ্যাসেট কিভাবে গ্রো করবে এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে। লাস্ট বাট প্রবাবলি মোস্ট ইম্পোর্টেন্ট এরিয়া অফ মানি ডিসিশন হচ্ছে রিস্ক ম্যানেজ করা। আই মিন আমরা রিটার্নের জন্য টাকা জমাই, টাকা ইনভেস্ট করি। বাট ইটস ম্যানেজিং রিস্ক দ্যাট অ্যাকচুয়ালি মেক সিউর যে আপনার অ্যাসেট, আপনার মানিটা গ্রো করে। তো সেক্ষেত্রে আ আ ভেরি ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আপনাকে আপনার রিস্কটা বুঝতে হবে। আমি যদি একটা ছোট এক্সাম্পল দেই, ধরেন এই যে ৫ ব্যাংকে কিছুদিন আগে যারা ডিপোজিটর ছিলেন ভার্সাস ৫ ব্যাংকের শেয়ারে যারা ইনভেস্ট করেছেন, তাদের ক্ষেত্রে তাদের আই মিন রিস্কটা কেমন? এখন হয়তো তাদের অনেকেই টের পাচ্ছেন যারা ৫ ব্যাংকে ডিপোজিট রেখেছেন ভার্সাস বেটার ব্যাংকগুলোতে ডিপোজিট রেখেছেন তাদের মাঝখানে অ্যান্ড দিস পিপল আর নট গেটিং মানি। অর যারা শেয়ারে ইনভেস্ট করেছিলেন, এই শেয়ারগুলোর ভ্যালু এখন 0 হয়ে গেছে। সো আপনার মানিটা আপনি যেখানে পুট করছেন, এখানকার রিস্কটা আপনাকে বুঝতে হবে এবং এখানে আপনার রিস্ক অ্যাপিটাইটটা ম্যাচ করতে হবে। সো এটা নিয়ে ফার্দার ডিসকাশন আমাদের পরবর্তী সেশনেও আছে। বাট ইফ আই এম টু পুট ভেরি সিম্পল প্রিন্সিপলস, ডান পাশে আমি একটু সংক্ষেপ লিখে দিয়েছি। দিস আর ভেরি নোন প্রিন্সিপলস বাট দিস ইজ ওয়্যার পিপল অফেন ইউ নো ফেইল টু ক্যারি ফরওয়ার্ড। আমরা সবাই চেষ্টা করি টু আর্ন বেটার অ্যান্ড দিস ইজ আওয়ার প্রায়োরিটি। But spending wiser, saving fast, and invest regularly, these are the 3 important elements that also needs to follow. পাশাপাশি হচ্ছে ম্যানেজিং রিস্ক। তো এখন আমি জাস্ট একটু স্পিড আপ করছি অন মেকিং স্মার্ট ইনভেস্টমেন্ট ডিসিশন রিয়েল ওয়ার্ল্ড এ কিভাবে হয়। তো কোথা থেকে আপনি ভালো ইনফরমেশন পাবেন জানার জন্য আপনি নিজের টাকা নিজে ম্যানেজ করতে চান? There are like 4 or 5 কোর সোর্সেস যেটা আমি বাম পাশে তুলে দিয়েছি। লাইক ডিএসসি ওয়েবসাইট, আ মিডিয়া আছে, রিসার্চ পেজ আছে, আপনাদের ট্রেডিং অ্যাপে দেখতে পারেন, ইভেন গভর্নমেন্ট সোর্স আছে। আমি জাস্ট ফর এ ফিউ সেকেন্ড আমি একটু দেখাচ্ছি সামথিং এলস। লাইক স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. জি, আপু? জি। আচ্ছা, সো আপনারা এখন
যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যাক ইপিএল এর যে ট্রেড, ইটস দ্য ট্রেডিং অ্যাপ। দেখা যাচ্ছে কারেক্ট? হ্যালো? Yes. ওকে। সো এখানে আপনি মার্কেট দেখতে পাচ্ছেন, এখানে আপনি টপ স্টক কারা পারফর্ম করছে সেটা দেখার সুযোগ পাচ্ছেন। একটা হিট ম্যাপে দেখতে পারবেন। দেয়ার আর অপশনস। আমি যদি অন্য জায়গায় খুঁজি, লাইক এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। আই এম সিউর মেনি অফ ইউ অ্যাকচুয়ালি ট্রেড। এটা রিফ্রেশ করা লাগবে। অ্যান্ড দেন ধরেন একটা উল্লেখযোগ্য সোর্স হতে পারে রিসার্চ। তো আমি এখানে আমাদের ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারের যে রিসার্চ পেজটা দেখাচ্ছি। এখানে অ্যাজ ইউ ক্যান সি এখানে নিউজ আছে। আপনি যদি ইকোনমি অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে জানতে চান, ইউ ক্যান লুক এট দিস। And you have other pages, and there are other sources as well. So if you want to know about your investment এবং ইনফরমেশন চাচ্ছেন, সেক্ষেত্রে this is one good way to look. Now coming back to presentation, টিপু প্রেজেন্টেশন কি চলে আসছে স্ক্রিনে? জি। ওকে, থ্যাংক ইউ। সো কিভাবে আপনি আপনার ডিসিশনটা নিবে? ফার্স্টলি আপনি যখন মার্কেট রিড করবেন, আম যা কিছু শুনবেন সবকিছুই আপনাকে বিশ্বাস করতে হবে কথাটা কিন্তু এমন না। অথেন্টিসিটি ম্যাটার্স। আপনাকে চেষ্টা করতে হবে সঠিক তথ্যটা জানার জন্য। গুজবের পিছনে ছুটে আসলে কখনোই লাভ হয় না, অ্যাজ আই ক্যান সি ইন দ্য মার্কেট। দ্বিতীয় ইম্পোর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নয়েজ ভার্সাস সিগনাল। নয়েজ বলতে আমরা বুঝাই ইনফরমেশন যেটা অ্যাকচুয়ালি আপনাকে আপনার মানির জন্য রেলেভেন্ট না, বাট এটা ইমোশনালি আপনাকে ড্রাইভ করার ক্যাপাসিটি রাখে। ওকে? whereas সিগন্যাল বলতে এমন কিছু যেটা আপনি যেই স্টকে বা যেই অ্যাসেটে ইনভেস্ট করছেন সেটার দাম বাড়তে বা কমতে সাহায্য করবে। সো এই ইনফরমেশন বুঝতে পারাটা ইজ এ স্কিল দ্যাট নিডস টু বি অ্যাচিভ বাই এভরিওয়ান। অ্যান্ড আরেকটা ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে মার্কেট কি ওভার অর আন্ডার রিয়েক্ট করছে কিনা ইনফরমেশন। সো আপনি যেহেতু ইনভেস্ট করবেন, আ অন্যরা কি চিন্তা করছে মার্কেটে এটা সম্পর্কে একটা পারসেপশন থাকাটা জরুরি। এবং এক্ষেত্রে আজকে কি হচ্ছে সেটা আসলে মোর ইম্পোর্টেন্ট না। মোর লাইক সামনে আপনার অ্যাসেটের জন্য কি ইফেক্ট পড়তে যাচ্ছে সেটার উপর মার্কেটে প্রাইসিং হয়। সো সেক্ষেত্রে আপনি যদি ফলোয়ার হয়ে থাকেন, ইন দ্যাট কেস আপনি পিছনে পড়ে থাকবেন। ইউ রাদার নিড টু থিংক যে আপনার ইনফরমেশনটা কিভাবে কাজ করবে। না কামিং টু রিস্ক ম্যানেজমেন্ট, রিস্কে আমরা যে প্রিন্সিপালটা ফলো করি ইটস বেটার টু শেয়ার অ্যান্ড রিডিউস রিস্ক, এবং এটা নিয়ে আমাদের পরবর্তী একটা সেশনই আছে। সো আই হোপ সেখানে আপনারা বেটার আরো জানতে পারবেন। লাস্টলি দ্য হ্যাবিট দ্যাট অ্যাকচুয়ালি বিল্ডস ওয়েলথ ইজ অ্যাকচুয়ালি ডিসিপ্লিন। সো আপনারা যে এরিয়াগুলো আমি কথাবার্তা বললাম, দিজ আর লাইক ইউর অ্যাপ্রোচেস। আপনি কিভাবে ইনভেস্ট করতে চাচ্ছেন, কখন, কোথায়, কতটুকু পরিমাণ ইনভেস্ট করতে চান? আপনি কি প্রতি মাসেই ইনভেস্ট করেন? নাকি আপনি বছরে একবার ইনভেস্ট করতে চাচ্ছেন, কয়েক বছরের জন্য মনে করেন ফেলে রাখবেন? ডু ইউ ওয়ান্ট টু রেগুলারলি ট্রেড? নাকি আপনি চাচ্ছেন যে একবার ইনভেস্ট করে বসে থাকবেন, লং টার্ম হোল্ড করে রিটার্ন পাবেন? আপনার ইনভেস্টমেন্ট এরিয়াগুলো কোথায়? এবং আপনার রিস্ক ম্যানেজমেন্টে আপনি কি স্টপ লস নেন? আপনি কি ডাইভার্সিফাই করেন? সো দিস আর দ্য মেনি এরিয়াস যেখানে ডিসিপ্লিন বিল্ড করতে হয়। সো আজকের আমাদের যে সেশন সেখানে এই প্রত্যেকটা এরিয়া নিয়ে ফার্দার ডিসকাশন আছে। যেহেতু আমাদের টাইমটা একটু লিমিটেড, আমি রাদার সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রেজেন্টারের কাছে, মিস ফাহিমা ফ্রম লেকচারার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট। ফাহিমা, আপনি কি আছেন? জি, জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। শিওর। আমি স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আই হোপ স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? Yes, thank you. থ্যাংক ইউ। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের যৌথ প্রযোজনায় আজকের যে ওয়েবিনারটি আমাদের রয়েছে, স্মার্ট মানি হ্যাবিটস ফর দ্য ডিজিটাল জেনারেশন, এই সেশনের যেই এই ওয়েবিনারের সেকেন্ড সেশনে আমি যে বিষয়টার ব্যাপারে কথা বলবো, দ্যাট ইজ future proof your finance through diversification, risk management, and some long term strategy actually. আমি হচ্ছে বিআইসিএম এ লেকচারার হিসেবে আছি। আমি আমার সেশনটা শুরু করার আগে সবাইকে একটা কোয়েশ্চেন দিয়ে অ্যাকচুয়ালি শুরু করতে চাচ্ছি। সো কোয়েশ্চেনটা আসলে কি? আমরা ফাইন্যান্স প্রুফ একটা ফিউচার কেন বিল্ড করতে চাই? এটার আসলে এটা শুরু করার পূর্বে যেই কোয়েশ্চেনটা আমাদের সবার আগে মাথায় আসাটা জরুরি, সেটা হচ্ছে আমরা কি আসলে কনফিডেন্ট যে আমাদের কারেন্ট যে ইনকামটা রয়েছে সেটা আমাদেরকে একটা সিকিউরড ফিউচার দিতে সক্ষম? মানে
solely সেই ইনকামটা আসলে আমাদের দিতে সক্ষম কিনা, আমরা ততটা কনফিডেন্ট কিনা। আসলে কিন্তু আমরা ততটা কনফিডেন্ট না। কেন কনফিডেন্ট না? কারণ আমার কাছে মনে হয় যে বর্তমানের ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ডে যেখানে আ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ ইভলভ হচ্ছে, টেকনোলজিক্যাল ইনোভেশন আসছে, অটোমেশন আসছে। তো সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র আমাদের এই কারেন্ট ইনকামের উপরে যদি ডিপেন্ডেন্সিটা থাকে তাহলে সেটা আসলে আমাদের জন্য একটা সিকিউর ফিউচার আসলে এনশিওর করতে সক্ষম না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্ট সেদিন আমি পড়ছিলাম। সেখানে বলা হয়েছে যে বর্তমানে যতগুলো মানুষ গড়ে ওয়ার্কফোর্স এ আছে, তাদের মাল্টিপল জব চেঞ্জেস স্পেস এর মধ্য দিয়ে আসলে যেতে হবে ডিউ টু অটোমেশন অ্যান্ড টেকনোলজিক্যাল শিফটস যেগুলো রয়েছে। সো ইন দ্যাট কেস আসলে তাহলে আমাদের কি করা যেতে পারে? তো আমাদের আসলে সোললি আমাদের কারেন্ট ইনকামের উপরে ডিপেন্ডেন্সিটা না রেখে আমরা কিন্তু সেটাকে কিছুটা ডাইভার্সিফাই করতে পারি। আমরা আমাদের আলাদা কিছু ইনকাম সোর্স আসলে বাড়াতে পারি। যে আমরা যেটা আর্ন করছি সেটার জন্য সেটা দিয়ে যেন আমরা একটা সিকিউর ফিউচার এনশিওর করতে পারি, সেইটা আমরা দেখতে পারি। ইভেন এখনকার যেই ট্রেন্ড আমরা দেখতে পাই, সেই ট্রেন্ডে কিন্তু ডিফারেন্ট রিপোর্টস গ্লোবাল ডেটা আসলে বলছে যে বর্তমান যে জেনারেশন দ্যাট ইজ জেনারেশন জেড, তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট ফেজটা খুব আর্লি শুরু করছে এবং তারা আসলে অ্যাক্টিভলি ম্যানেজ করছে। So this is a very good indication for future financial market. কিন্তু আমার মনে হয় যে এই ডিসিশনগুলো যদি আরেকটু ইনফর্মড হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য ভালো এবং ওভারঅল ইকোনমির জন্য একটা গুড সিগন্যাল আসলে বহন করে নিয়ে আসবে। সো আসলে ট্রুলি ম্যাটার করছে কি যে আমি আমার ইনভেস্টমেন্ট, আমার যে আর্নিংটা রয়েছে সেটা আমি কিভাবে ইনভেস্ট করছি। সো ইনভেস্ট করার ক্ষেত্রে বেশ কিছু স্ট্র্যাটেজিস রয়েছে। তো সেই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে আমি কোনটা প্রেফার করছি, ওই স্ট্র্যাটেজিগুলো সম্পর্কে জানা। কোনটা আমার জন্য সুইটেবল, কোনটা কারেন্ট মার্কেট সিচুয়েশন এ ভালো করবে, এই জিনিসগুলো যে বোঝা, এটা আসলে খুব বড় একটা বিষয়। দেন হচ্ছে আমি কিভাবে রিস্ককে ম্যানেজ করছি। আমরা রিস্ক বলতে যেটাকে সাধারণত বুঝে থাকি যে রিস্ক মানেই কিন্তু আমাদের যেই মেন্টাল একটা সেটআপ থাকে, সেই সেটআপে কিন্তু আমরা ধরেই নেই যে রিস্ক মানেই আসলে লস। বাট রিস্ক মানে কিন্তু আসলে লস না। রিস্ক মানে আমাদের এটা মাথায় রাখতে হবে, দিস ইজ আ কেস অফ আনসার্টেইনটি, যেটা হতেও পারে বা না হতেও পারে। সো সেই আনসার্টেইনটিটাকে ক্যাপিটালাইজ করে আমরা কিভাবে আমাদের রিটার্নটাকে বাড়াতে পারি, ওই বিষয়টার প্রতি আমাদের ফোকাসটা বাড়ানো জরুরি। আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমরা কত টাইম হরাইজন এর জন্য আমাদের ইনভেস্টমেন্টটা আসলে করছি। সো যদি আমি আর্লি ইনভেস্ট করি তখন কিন্তু আমার ইনভেস্টমেন্ট হরাইজনটা অনেক বাড়ে আসলে। সো আর্লি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলো একটু জানা দরকার, যেমন আমাদের ইনভেস্টমেন্ট স্টার্টিংটা যদি আর্লি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এইজ অনুযায়ী যদি একটু বলে থাকি, রিস্ক টেকিং টেনডেন্সিটাও একটু বেশি থাকে। ইভেন মার্কেটের সাথে আরো বেশি এক্সপেরিয়েন্সড হওয়া যায়। তো আমি কতদিন মার্কেটে আসলে স্টে করছি এটাও কিন্তু একটা বড় ম্যাটার করে থাকে। আমাদের আসলে যে জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই যে মার্কেট যেটা রয়েছে, আমি মোস্টলি ক্যাপিটাল মার্কেটকে এখানে ইন্ডিকেট করছি। যে মার্কেটটা আসলে সবসময় কি করে না, এটা আমাদের ইচ্ছামতো আরকি চলবে না। এটা একটা পার্টিকুলার সাইকেলকে মেইনটেইন করে চলে। সো যারা হচ্ছে প্রুডেন্ট ইনভেস্টর থাকে তারা এই মার্কেট মুভ গুলোকে খুব স্মার্টলি আম আম দেখে থাকে। সেই হিসেবে তাদের ডিসিশনটা নিয়ে থাকে। সো লং টার্ম হরাইজন এর জন্য যদি কিছুটা পরিমাণে ইনভেস্ট করা হয়ে থাকে, তো লং টার্ম হরাইজন এর ক্ষেত্রে আমরা এই মার্কেট সাইকেল গুলোকে প্রপারলি অ্যাবজর্ব করতে পারি। প্লাস যেটা শাওন ভাইয়া বলছিলেন যে যেই আ আ শর্ট টার্ম ফ্লাকচুয়েশনস বা নয়েজ গুলো হয় সেগুলোকে আমরা একটু রিডিউস করে আমাদের ফিউচার রিটার্নটাকে বাড়াতে আসলে সক্ষম হয়ে থাকি। এবার আসি যেইটা বলছিলাম যে রিস্ক। There are so many risk actually. এটা আসলে বললে আজকে পুরা একটা সেশন পুরা কমপ্লিট করা যাবে রিস্কের উপরে। তো আমার মনে হয় যে আজকের এই সেশন গুলো থেকে সবার এটা ধারণা নেওয়া উচিত বা এটা বোঝা উচিত যে রিস্কটাকে যেন আমরা শুধুমাত্র লসের একটা ইন্ডিকেটর হিসেবেই না কনসিডার করি, রাদার এটাকে আমরা আনসার্টেনটি হিসেবে কনসিডার করি এবং কিভাবে ভোলাটিলিটি গুলোকে রিডিউস করা যায়। আমাকে একসেপ্ট করতে হবে যে মার্কেট কখনোই স্মুথলি হবে না। এখানে ভোলাটিলিটি থাকবেই। এই মেন্টালিটি নিয়েই আসলে আমার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। সো দেয়ার আর সো মেনি কাইন্ডস অফ রিস্ক।
তো আমি সেই রিস্কগুলোর মধ্যে যেটা মেজর টাইপ অফ ফাইন্যান্সিয়াল রিস্কগুলো রয়েছে, সেগুলোকে দেখানোর একটু চেষ্টা করেছি যে মার্কেট রিস্ক আমরা যেটাকে বলে থাকি, যে রিস্কটাকে অল্টারনেটিভলি সিস্টেমেটিক রিস্কও বলা হয়ে থাকে, যেটা একটা ওভারঅল মার্কেটের মধ্যে বিদ্যমান সব গুলো ইনস্টিটিউশনকে বা পুরো সিস্টেমটাকে আসলে এফেক্টেড করে থাকে, এবং যেটা আমি আসলে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে রিডিউস করতে কি পারি না, খুব একটা সক্ষম না আসলে। There is another kind of risk, that is inflation risk. বর্তমানে আমাদের একটা হট টপিকই হচ্ছে রাইজিং ইনফ্লেশন। সো আপনি দেখেন যে যদি আপনি ব্যাংকেও টাকা রাখেন, খুব সিকিউরড ওয়েতে আপনি একটা রিটার্ন আর্ন করছেন। কিন্তু ব্যাংকে আমি টাকা রাখছি ধরেন 6% এ, where my inflation is around 9 to 11%. তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের সেটাতে আমার নেগেটিভ রিয়াল ইনকামই চলে আসছে। সো এই যে একটা ইনফ্লেশন রিস্ক, এবং এটাকে অ্যাডজাস্ট করে আমি আমার রিটার্নটাকে এট লিস্ট একটা পজিটিভ পজিশনে আনার জন্যও কিন্তু আমার একটা প্রপার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির দরকার। There is another kind of financial risk, যেটাকে বলা হচ্ছে concentration risk. তার মানে আমি আমার যে allotted ক্যাপিটালটা রয়েছে, সেটাকে যদি আমি শুধুমাত্র অনলি একটা অ্যাসেট ক্লাসে অথবা অনলি একটা ক্লাস্টার্ড ক্লাসে আসলে বিনিয়োগ করে থাকি, সেটা সেই ডিমের ঝুড়ির গল্পের মতো হয়ে যাবে। যে কোনো একটা সবগুলো ডিম যদি আমরা একই ঝুড়িতে রাখি, তখন একটা দুর্ঘটনা ঘটলে আসলে আমাদের সবগুলো ডিমই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই রিস্কগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, এবং সেই রিস্কগুলোকে আমরা কিভাবে, আমরা তো একদম এগুলোকে আউট করে দিতে পারি না। রাদার আমরা এগুলোকে মিনিমাইজ করে আমাদের রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। সো এই রিস্কগুলোকে, কনসেনট্রেশন রিস্কের কথা যেটা বলছিলাম, তো এই রিস্কগুলোকে যদি আমরা কিছুটা লেভেলে কমিয়ে আনতে চাই, সেটার জন্য একটা ইফেক্টিভ মেথড হচ্ছে ডাইভার্সিফিকেশন। সো ডাইভার্সিফিকেশন কি বলছে যে আমরা একটা ঝুড়িতে সবগুলো ডিম আসলে না রেখে সেটাকে বিভিন্ন ঝুড়িতে যদি রাখি, তাহলে একটা পার্টিকুলার ইভেন্ট আসলেও সেটা আসলে আমাদের সবগুলো অ্যাসেট ক্লাসকে ইকুয়ালি এফেক্ট করবে না। সেক্ষেত্রে কিন্তু আমি আমার যে ডিজায়ার্ড লেভেল অফ আমার যে ইনকাম বা রিটার্নটা রয়েছে, সেটাকে আমরা ধরে রাখতে পারবো। সো এই ডাইভার্সিফিকেশন গুলো আমরা অ্যাসেট ক্লাসের থ্রুতে করতে পারি। আমাদের মার্কেটে বিভিন্ন সেক্টরস রয়েছে, সেগুলো ওয়াইজ আমরা ইনভেস্ট করতে পারি। জিওগ্রাফিক্যালি করা যায়, কিন্তু আমাদের দেশে যেহেতু ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্টটা, মানে ফরেন ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টটা এখন আপাতত মানা আছে। তো বাট নন রেসিডেন্ট বাংলাদেশিরা কিন্তু সেই ফরেন মার্কেটে সেগুলো বিনিয়োগ করতে পারে। আর স্টাইলের কথা যদি বলে থাকি, আমাদের বেশ কিছু গ্রোথ স্টকও থাকে, ভ্যালুড স্টকও থাকে। সেগুলোতেও আমরা আমাদের স্টাইল অনুযায়ী ডাইভার্সিফাই করতে পারি। ডাইভার্সিফাই করার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ডাইভার্সিফিকেশন যদি আমরা একটা অপটিমাম লেভেলে করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যেই রিটার্নটা, সেটাকে ম্যাক্সিমাম লেভেলে নিয়ে দেন হচ্ছে আমরা রিস্কটাকে কমিয়ে দেন রিটার্নটাকে ম্যাক্সিমাম লেভেলে আসলে পৌঁছাতে পারি। এক্ষেত্রে আমার মেয়েদের জন্য সবসময় একটা আম ইন্ডিকেশন থাকে, যেহেতু আমাদের ক্যাপিটাল মার্কেটে আসলে যদি ইস্যুয়ারের দিক থেকেও বলি, প্লাস হচ্ছে ইনভেস্টরের দিক থেকেও বলি, আমাদের ডেটা শো করে যে আমাদের উইমেনরা বা মেয়েরা যারা আছে, তারা কিন্তু এই ক্যারিয়ারের কথা বলি বা ইনভেস্টর হিসেবে তাদের পার্টিসিপেশন তুলনামূলকভাবে খুবই কম। কিন্তু যদি ইনভেস্টরের উইমেন ইনভেস্টরদের ডেটা আমরা দেখে থাকি, তাহলে দেখব যে উইমেনরা আসলে সেক্ষেত্রে ভালো পারফরম্যান্স করে ডিউ টু সাম ন্যাচারাল রিজনস। তারা আসলে তাদের ধৈর্য শক্তিটা একটু বেশি থাকে। তো তারা হচ্ছে ট্রেডটা একটু কম ফ্রিকোয়েন্টলি করে। দ্যাট ডাজন্ট মিন যে তারা ট্রেড একদমই করে না। বাট ওই এক্ষেত্রে ধৈর্যটা তুলনামূলকভাবে বেশি থাকে, এবং তারা মূলত লঙ্গার টাইম হরাইজন এর জন্য করে থাকে, এবং আ মানে বাই নেচার ইম্পালসিভ ডিসিশনটা মেয়েরা আসলে তুলনামূলকভাবে কম নিয়ে থাকে। এটা আমি আমার কথা বলছি না। রিসার্চ শোস লাইক দ্যাট। আচ্ছা। entrepreneur যারা রয়েছে বা আমাদের ইয়াং entrepreneurs অনেকে থাকে, তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটে এসে তাদের লং টার্ম ফাইন্যান্সিং ও করতে পারে। আর যদি তারা ইনভেস্টরও হয়, তারা যদি একটা ক্যাপিটাল অ্যাকিউমুলেট করতে চায় ভবিষ্যতে কোনো উদ্যোগ নেওয়ার জন্য, সেক্ষেত্রেও কিন্তু তাদের যেই ডিসিশনস গুলো থাকে, যেগুলো হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট ডিসিশনটা, তখন তারা তাদের যদি বিজনেসও থেকে থাকে, সেক্ষেত্রে সেপারেটলি তাদের পার্সোনাল ইনভেস্টমেন্টের কথাটা চিন্তা করতে হয়। তখন লং টার্ম স্ট্যাবিলিটির কথাও চিন্তা করতে হয়, এবং এক্ষেত্রেও কনসেন্ট্রেশন রিস্কটা মিনিমাইজ করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করতে হয়। সো এক্ষেত্রে ইয়াং জেনারেশনের প্রতি আমার যেই মানে সাজেশনসটা থাকবে, যে 5 স্টেপ যে রোড ম্যাপটা, প্রথমত হচ্ছে আমি যে আমার ইনভেস্টমেন্ট মানে শুরু করব, করার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার কিছু সময়ের জন্য আমার যে টাকাটা অতি দ্রুত প্রয়োজন, কিছু স্বল্প সময়ের মধ্যেই আমার যে টাকাটা প্রয়োজন, সেটা যেন আমি আগে সেভ রেখে দেন আমি আমার ইনভেস্টমেন্টটা শুরু করি। আমি যদি আর্লি ইনভেস্টমেন্ট শুরু করি, সেক্ষেত্রে সেটা আমার জন্য ভালো এই ক্ষেত্রে যে
আমি আর্লি করলে শিখবো আসলে। শিখে দেন হচ্ছে আমি আরেকটু গ্রোথ স্ট্র্যাটেজিতে ভালোভাবে যেতে পারবো। সো আমি আর্লি স্টার্ট করলে আমার ইনভেস্টমেন্ট হরাইজনও বাড়বে, সেক্ষেত্রে রিটার্নও বাড়ার সম্ভাবনা থাকবে। ডাইভার্সিফিকেশন করতে হবে, রেগুলারলি ইনভেস্ট করে সেটাকে কিন্তু মনিটরিংও করতে হবে। ইনভেস্ট করে শুধু ফেলে রাখলাম, ব্যাপারটা যেন এরকম না হয়। এটাকে মনিটরিং করে প্রপারলি রিব্যালেন্সও করতে হবে এবং যদি আমি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টের কথাও বলে থাকি তাহলে সেক্ষেত্রে লং টার্ম হরাইজনের কথা চিন্তা করতে হবে। কেননা যদি ওয়ারেন বাফেটেরও একটা উক্তি বলে থাকি, অ্যাকর্ডিং টু ওয়ারেন বাফেট, যে আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট হরাইজনের বেস্ট ১০ টা দিন আসলে মিস করে থাকি তাহলে কিন্তু আমাদের লং টার্ম রিটার্নটা অর্ধেকের কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো যেহেতু আমাদের টাইম শর্টেজ রয়েছে, আমি লাস্টে একটা কথা বলেই শেষ করব যে, "ইউর ইনকাম ইজ ইউর ইঞ্জিন অ্যান্ড ইউর ইনভেস্টমেন্টস আর ইউর উইংস", যেটা আসলে ভবিষ্যতে একটা সিকিউর ফিউচার এনশিওর করতে সাহায্য করবে। সো দ্যাটস অল ফ্রম মাই পার্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আনিকা মাহফিজ। জি, আমি আনিকা মাহফিজ বলছিলাম। আমি হচ্ছে গিয়ে ব্র্যাকেপিএল এ আছি অ্যাজ দি হেড অফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। জি, সো সরি, এক সেকেন্ড, হোপফুলি দেখা যাচ্ছে। সো আজকে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে পোর্টফোলিও টু পেচেক বিল্ডিং ওয়েলথ ইন দি ডিজিটাল এজ। এতক্ষণ আসলে আমরা বিভিন্ন সেশনের মাধ্যমে জানলাম যে কেন উই নিড টু সেভ, বা কেন হচ্ছে কিভাবে আমরা সেভ করতে পারি, কিভাবে আমরা বেটার ইনভেস্টমেন্ট নিতে পারি। তো সেটার উপরই আসলে আমরা একটা ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করছি যে আমরা পার্সোনাল ফাইন্যান্সে কিভাবে হচ্ছে গিয়ে আমাদের একটা ওয়েলথ ম্যানেজমেন্ট প্ল্যান দাঁড়া করাতে পারি, এবং সেটা এক্সিকিউশনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের নিজস্ব যে গোলগুলো আছে সেই গোলগুলো ফুলফিল করতে পারি। তো আসলে এখন একদম ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে যে আসলে মানে ওয়াই ডু উই ইনভেস্ট। ইনভেস্ট করার পিছনে আসলে বিভিন্ন রিজন থাকতে পারে। একটা রিজন হতে পারে যে আমরা দেখা যাচ্ছে যে একটা সার্টেন এজ আমরা হচ্ছে গিয়ে নিজস্ব একটা ফ্ল্যাট বা একটা বাসা কিনতে চাচ্ছি, আমরা হয়তো কোনো ভেহিকেল কিনতে চাচ্ছি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা রিটায়ারমেন্টের জন্য একটা ফান্ড জমাতে চাচ্ছি। বাট এই সবগুলা ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস ইজ ট্রু, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ মানি। সো দেখা গেল যে আমি চিন্তা করলাম যে আমি এখন ফর এক্সাম্পল আই এম এট দ্য এজ অফ 30, আমি 50, যখন আমার বয়স 60 হবে তখন আমি রিটায়ার করব। সো তার মানে আমার কাছে মোটামুটি 30 বছর বয়স আছে। আমি চিন্তা করলাম যে আমার হাইপোথেটিক্যালি একটা অ্যামাউন্ট লাগবে এট দ্য এজ অফ 60, এন্ড সেটার জন্য আমি হিসাব করে অ্যাকর্ডিংলি টাকা জমানো শুরু করলাম। বাট সে টাকাটা আসলে আমি কোথাও ইনভেস্ট করলাম না, তাহলে সে টাকাটা আসলে কি হতে পারে, বা আফটার রিটায়ারমেন্ট আমি কি আমার গোলটা মিট আপ করতে পারি কিনা, আমরা চলুন জেনে আসি ইন আর নেক্সট। সো এখানে দেখা যাচ্ছে কি যে ধরেন দুইজন ইনভেস্টরের 10 লাখ টাকা আছে। এখন হচ্ছে গিয়ে তারা 20 বছর সেটাকে 20 বছর পর সে টাকাটা ইউজ করতে চাচ্ছে। এখানে ইনভেস্টর এ কি করেছে, সে টাকাটা তার ড্রয়ারে রেখে দিয়েছে। সে চিন্তা করেছে আচ্ছা আমার বাসা ইজ ভেরি সেফ, এখান থেকে কোনো রকম কোনো সমস্যা নাই, এই টাকাটা প্রপারলি সেফ থাকবে। সো আমি আমার বাসার ড্রয়ারে রেখে তালা দিয়ে চাবিটা সুন্দর মতো রেখে দিলাম। ইনভেস্টর বি কি করলো, ইনভেস্টর বি তার টাকাটা ইনভেস্ট করলো। এখন আমরা জানি যে বাংলাদেশে ইনফ্লেশন, যে কোনো দেশে ইনফ্লেশন আছে, অ্যান্ড বাংলাদেশ বিং অ্যান্ড ফ্রন্টিয়ার কান্ট্রি, আমরা ধরে নিতে পারি যে 20 বছরে অ্যাভারেজ ইনফ্লেশন 6% থাকবে। এক্ষেত্রে মাঝে মাঝে হয়তো বেশি থাকবে, কম থাকবে, বাট অ্যাভারেজই 6% থাকবে। এবং আমরা একই সাথে ধরে নিলাম আমরা যে টাকা ইনভেস্ট করছি সেটা 11% রেটে অ্যানুয়ালি বৃদ্ধি করবে। 11% ইজ আ ভেরি নর্মাল রেট, বিকজ এখন আমরা দেখছি যে ফিক্সড ইনকামেও 11% আর এর কিছু কম বিপসের রেট পাওয়া যাচ্ছে। সো এটা করে দেখা গেল কি 20 বছর পর
যে ইনভেস্টর যে তার ড্রয়ারে রেখেছিল বা যিনি হ্যাঁ ড্রয়ারে রেখেছিল, সেই 10 লাখ টাকা এখন আফটার ইনফ্লেশন 2,90,000 টাকা হয়ে গেছে, অনলি বিকজ অফ ইনফ্লেশন, কারণ এটাকে ইনভেস্ট করা হয়নি। আবার একই সাথে অন্য যে ইনভেস্টর আছে যিনি এই 10 লাখ টাকা 20 বছর ধরে ইনভেস্ট করেছে, সেই টাকাটা দেখা গেল 20 বছর পর 80 লাখ টাকা হয়ে গেল, এবং আফটার ইনফ্লেশন আমাদের দেখা যাচ্ছে এটা প্রায় 24 লাখ টাকা হয়ে যাচ্ছে। সো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমার যে ইনভেস্টমেন্ট গোল আছে বা আমার যেই সেভিংস প্রসিডিওর আছে, এখানে আসলে ইনভেস্টমেন্ট ইজ আ ভেরি পার্সোনাল ফাইন্যান্সে ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা আমাকে ইনফ্লেশন থেকে বাঁচাতে পারবে, এন্ড ইটস দি অনলি কম্পোনেন্ট মেবি। সো তারপরে প্রশ্ন আসে যে আসলে আমরা কখন শুরু করব। আমরা হয়তো চিন্তা করতে পারি, আচ্ছা হ্যাঁ আই এম অনলি অ্যাট দ্য এজ অফ 25, সো দেখা গেল যে আমি এখন কিছুদিন মাত্র আমি জবে ঢুকেছি, আমি কিছুদিন একটু আমার শখ বা নিড ফুলফিল করে তারপরে আফটার ওয়াইল আমি সেভ করা শুরু করি। কিন্তু এখানে কি মানে হিয়ার কামস দি ম্যাজিক অফ কম্পাউন্ডিং, আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন এখানে আসলে দেখা যাবে যে আপনার রিটার্নটা ততই বেশি হবে। আই থিঙ্ক ইনভেস্টমেন্ট ইজ আ প্লেস যেখানে টাইম ইজ সামটাইমস টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দেন দি অ্যামাউন্ট। এখন এক্ষেত্রে যদি দেখি সেম ইনভেস্টর দেখা যাচ্ছে যে তার 25 বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করেছে, একই সাথে আরেকজন ইনভেস্টর বি, সে 40 বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছে। তারা দুইজনই 5,000 টাকা করে মান্থলি জমা করেছে 10 বছরের জন্য। তার মানে যিনি 25 বছর বয়সে শুরু করেছেন উনি 35 পর্যন্ত ইনভেস্ট করেছেন প্রতি মাসে 5,000 টাকা করে, আর যিনি 40-এ শুরু করেছেন উনি হচ্ছে গিয়ে 50-এ গিয়ে শেষ করেছেন। সো উনাদের 50 বছর বয়সে অ্যাসেটের সাইজটা কি হবে, ইনভেস্টর এর ক্ষেত্রে আমরা দেখবো এটা প্রায় 51 লাখ টাকা হয়ে গেছে। আবার ইনভেস্টরের বির ক্ষেত্রে দেখা যাবে এটা 10 লাখ সামথিং হবে। সো কেন এই বড় গ্যাপটা হচ্ছে, হেয়ার কামস দি ম্যাজিক অফ কম্পাউন্ডিং। যে 25 বছর বয়সে ইনভেস্ট করেছে সে হয়তো 35 পর্যন্ত 10 বছরই 5,000 করে ইনভেস্ট করেছে, বাট তার পরের যে সময়টুকু আছে, তার মানে তার পরের 15 বছর সে দেখা গেছে এই টাকাটা কন্টিনিউয়াসলি ইনভেস্ট করেই আছে। সো ওখান থেকে যে রিটার্ন এসেছে সেটা আবার রিইনভেস্ট হয়েছে, এভাবে করে দেখা গেছে তার টাকাটা অনেক বেশি হারে বেড়েছে বা তার গোল মিট আপ করার জন্য হেল্প হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা তাহলে কি বুঝতে পারি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইন মোস্ট অফ দ্য কেসেস আসলে টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যামাউন্ট। তার মানে আমরা যদি আর্লি স্টার্ট করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা যদি কম অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করি, 1,000 2,000 টাকা দিয়ে শুরু করি, স্টিল উই মাইট বি এবল টু বিট মেনি অফ দি ইনভেস্টার্স, বিকজ আমরা কন্টিনিউয়াস বেসিসে ইনভেস্ট করছি এবং আগে থেকে ইনভেস্ট করা শুরু করেছি। এখানে আরেকটা জিনিস যেটা আছে যে কম্পাউন্ডিং ফেভার্স দ্য পেশেন্স। এখানে আমরা জানি সবাই মোর অর লেস ওয়ারেন বাফেটের নাম জানি, বিশ্বের একজন শীর্ষ ধনী। তো উনি কিন্তু ওনার অ্যাসেটে 99% আসলে অ্যাকুমুলেট করেছে 60 বছরের পরে। এর আগে উনি আসলে কন্টিনিউসলি জমিয়ে গেছে এবং কম্পাউন্ডিং এর যে গেইনটা ওইটা তারপরই এসেছে। সো উই ক্যান সে যে কম্পাউন্ডিং ফেভার্স দ্য পেশেন্স। এবং একই সাথে দেখা যায় যে যখন আমরা ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে যাই বা যখনই আমরা কোনো ফাইন্যান্সিং আমাদের পার্সোনাল ফাইন্যান্স করতে চাই, ডেফিনেটলি ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। তার মানে কি আমি প্রতি বছর আমি করছি, করে আমি আমার কাজকে মনিটর করব, মনিটর করে যেটা দেখবো যে আমি প্রপারলি করতে পারছি তার মানে সেটা কন্টিনিউ করব। যেখানে দেখা যাচ্ছে যে আমার গোল মিট আপ বা আমি গোলের কাছাকাছি যাচ্ছি না, তখন আমি রিঅ্যাসেস করব যে আমার কি ইনভেস্টমেন্ট পদ্ধতি বদলানোর প্রয়োজন কিনা। এখানেও কিন্তু যে আর্লি স্টার্ট করে তাকে আসলে ফেট বেশি ফেভার করে, কারণ সে তখন দেখা যাচ্ছে ছোট অ্যামাউন্টের উপরই মিস্টেকস গুলো করে শিখে ফেলতে পারে, যেটা পরের লাইফের ক্ষেত্রে দেখা যায় যে একটা হেল্প করে। সো এখন আমরা তাহলে বুঝলাম যে আমাদের ইনভেস্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আসলে ইনভেস্টমেন্ট শুরু করা দরকার। বাট ইনভেস্টমেন্ট শুরু করার আগে আসলে আমাদেরকে আমাদের নিজস্ব পে চেককে বুঝতে হবে, আমাদের ইমার্জেন্সি একটা সেফটি নেট একটা বিল্ড করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ডেটও বুঝতে হবে। তো সেক্ষেত্রে কি মাস্টার ইওর পে চেক যেটাকে আমরা বলি, যে মোস্ট ইম্পর্টেন্ট মানে প্রতিটা পেনিকে যদি যদি যখন আমরা ট্র্যাক করা শুরু করব প্রথমত, তখন দেখা যাবে কি যে আমরা এক্সেসিভ খরচ বা যেখান থেকে আমরা কস্ট কন্ট্রোল করতে পারবো সেই উপায়গুলো বের হয়ে আসে। এখন এটার জন্য আমরা জানি বিভিন্ন টাইপ অফ ফ্রি অ্যাপস আছে, অথবা আপনারাও এক্সেলে নিজেরাই বিল্ড করে নিতে পারেন। সো এইরকম আমরা যদি কোনো টেকনোলজি ড্রিভেন কোন একটা মেকানিজম নিয়ে নিই, তখন দেখা যায় যে আমাদের ডিসিপ্লিনটা মেনটেন করাটা আরো অনেকটুকু সহজ হয়ে যায়। তারপরে একটা আছে 50-30-20 রুল। তার মানে কি 50% অফ আমার ইনকাম আমি হচ্ছে গিয়ে আমার নিডস এর ক্ষেত্রে ফুলফিল করব, অ্যান্ড বাকিটুকু হচ্ছে গিয়ে বাকি হচ্ছে গিয়ে 30% আমি আমার ওয়ান্ট, তার মানে আমার যে আশা আছে ইচ্ছা আছে সেটা পূরণ করবো। বাকি 20% ডেফিনেটলি আমি সেভ করবো, অথবা আমার কোনো ডেট থাকলে সেটা রিপেমেন্টে আমি বেসিক্যালি আমি ওটাকে সেভ করবো।
এখন এই ক্ষেত্রে আমরা জানি বিকজ এখন বাংলাদেশে ইনফ্লেশন ইজ ভেরি হাই, সো হাই ইনফ্লেশনারি অ্যামাউন্টে হয়তো এই রেশিওটা আমরা আমাদের মতো একটু টুইক করে নিতে পারি। তার মানে হচ্ছে কি হয়তো আমরা 60% আমাদের নিডসে ফুলফিল আমরা ইউজ করলাম, অ্যান্ড 20% আমরা আমাদের ওয়ান্স ফুলফিল করলাম, বাকি 20% সেভিংস আমরা ফুলফিল করলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ট্রান্সফার, আমাদের হচ্ছে কি পে ডেতে আমরা যদি সেভিংস এর ট্রান্সফারের একটা অভ্যাস দাঁড়া করায় ফেলি, এটা দেখা যায় যে আর্লি ইনভেস্টর যারা আছে তাদের একটা ডিসিপ্লিন আনতে বা এই অভ্যাসটা গড়ে তুলতে খুব সাহায্য করে। তার মানে ধরেন আমি যদি আমার স্যালারি পাই 1 তারিখে, সো 1 তারিখে পেলে সেখান থেকেই প্রথমে আমি চিন্তা করলাম যে আমি হয়তো আমার স্যালারির একটা পোর্শন, দেখা গেল যে আমি 20% সেভ করবো, সেই স্যালারি 20% আমি যেদিন টাকা পাচ্ছি ওই দিনই হয়তো আমি কোনো আমার আমার যা যা ইনভেস্টমেন্ট বাকেটে আছে সেখানে আমি টাকাটা সরিয়ে ফেলবো, সেখানে আমি টাকাটা ইনভেস্ট করে ফেলবো। এই এগুলো মানে এগুলো ছোট ছোট অভ্যাস, বাট এগুলো যদি আমরা চর্চা করা শুরু করি তখন দেখা যায় কি যে উই উইল বি এবল টু মাস্টার আওয়ার পে চেক, আমরা আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে অবশ্যই সেভ করতে পারবো। তারপরে আমরা যাই যে সেফটি নেট, আমরা জানি যে যে কোনো ধরনের বিপদ আপদ আসতে পারে, এবং স্পেশালি ফর কান্ট্রি লাইক বাংলাদেশ যেখানে আসলে ইনফ্লেশন সরি আমাদের ইন্স্যুরেন্স পেনেট্রেশন অনেক কম, বা আমরা অনেক কম মানুষই ইন্স্যুরেন্স আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে দেখা যায় কি একটা ইমার্জেন্সি ফান্ড একটা খুব বড় স্ট্রেংথ হিসেবে কাজে আসে, অথবা এই জন্য দেখা গেল কোনো ইমার্জেন্সি আসলো, সেটার জন্য আপনাকে আপনার ইনভেস্টমেন্ট সেভিংস তৎক্ষণাৎই ভাঙতে হবে না, প্রথম সাপোর্টটা আপনি আপনার সেফটি নেট দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে জেনারেলি আমরা যেটা বেসিক রুল চিন্তা করি যে ইমার্জেন্সি ফান্ড জেনারেলি 3 থেকে 6 মাসের যেই সব প্রতি মাসে একজন ইন্ডিভিজুয়ালের যে খরচটা হয় সেটাকে 3 মাস বা 6 মাস কাভার করার জন্য আমরা একটা ওই পরিমাণ ফান্ড রাখতে পারি। বাট ডেফিনেটলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। যদি আমি যদি স্টার্ট অফ দ্য ক্যারিয়ার হয়ে আমার যদি বয়স কম হয়, ফ্যামিলি রেসপন্সিবিলিটি কম হয়, আমার ইমার্জেন্সি ফান্ড হয়তো 3 মাসের হবে। বাট সেক্ষেত্রে ধরেন আমার যদি আমার ডিপেন্ডেন্ট ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে ইমার্জেন্সি ফান্ডটা হয়তো আমার 6 মাসেরও লাগতে পারে, অথবা তারও বেশি 7 মাসও লাগতে পারে। সো এক্ষেত্রেও পার্সোনালাইজ করার একটা জায়গা আছে। তারপর হচ্ছে ডেট ডিসিপ্লিন, ডেট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে এখন আমরা অনেকেই ক্রেডিট কার্ড ইউজ করছি, অথবা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডেট নিয়ে আমরা ইনভেস্ট করছি as in কোনো ব্যবসা পাতিতে, অত কোনো ব্যবসায় আমরা অপরচুনিটি পেয়েছি সেখানে আমরা টাকা দিচ্ছি। এক্ষেত্রে ডেফিনেটলি আমাদের মেক শিওর করতে হবে যাতে রিটার্নটা আমাদের ইন্টারেস্ট রেট থেকে বেশি হয়, তাহলেই আসলে দ্যাট বিকামস ভায়াবল। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমরা ইনভেস্ট করলাম কিন্তু আমার রিটার্ন যদি আসলে ইন্টারেস্টের অ্যামাউন্টের থেকে কম হয়, সেক্ষেত্রে কিন্তু আফটার ইয়ার্স আসলে আমার জন্য এটা একটা লস মেকিং প্রজেক্টে হবে। সো এই হিসাবগুলা আসলে যে কোনো অ্যারেঞ্জমেন্টে যাওয়ার আগে করে ফেলা ভালো, অ্যান্ড টাইম টু টাইম এটাকে আসলে অ্যাডজাস্ট করতে হয় এই এই আমাদের হিসাবগুলা। তো এখন তাহলে আমরা বুঝলাম যে কিভাবে শুরু করব। তো এখন আমরা শিখি যে এখন আমরা বুঝলাম যে শুরু করার আগে কি কি করতে হবে, এখন আমরা বুঝি যে আমরা আসলে কিভাবে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করব। সবচেয়ে প্রথম পোর্শন হচ্ছে গিয়ে আসলে আমাদেরকে আমাদের ইনভেস্টমেন্ট গোলটাকে ডিফাইন করতে হবে। সো গোলটা কি হতে পারে, আসলে একটা একটা মানুষের তো একটা ইনভেস্টমেন্ট গোল হবে না। সো হয়তো ধরেন আমি যদি আমার ক্ষেত্রে হয়, আমি চিন্তা করলাম যে কারেন্টলি আমি আই এম এট দ্য এজ অফ 30, আমি হচ্ছে গিয়ে 60-তে গিয়ে রিটায়ার করব। এর মধ্যে যেটা হবে বাই দ্য এজ অফ 50 আমি একটা চাচ্ছি যে আমার একটা বাসা হোক বা একটা ফ্ল্যাট হোক। আর 60-তে আমার মোটামুটি আহ দিন যেতে খরচ এরকম হয় 6% আমি যদি ধরি অ্যানুয়ালি ইনফ্লেশন হবে, তাহলে নেক্সট হচ্ছে গিয়ে আমি ধরে নিচ্ছি 30 বছরের ইনফ্লেশন কিভাবে হবে, ওভাবে করে আমি আমার একটা অপারেশনাল এক্সপেন্স বা আমার রিটায়ারমেন্টের জন্য কি পরিমাণ টাকা দরকার সেই গোলটাকে আমি ডিফাইন করলাম। তারপর আমি কি করব, সো তার মানে আমি স্টেপ 1-এ বুঝে গেছি যে আমার কি পরিমাণ টাকা এট দ্য এজ অফ 50 লাগবে, কি পরিমাণ টাকা এট দ্য এজ অফ 60 লাগবে। তারপরে আমি আমার রিস্ক গুলাকে অ্যাসেস করবো। সো আমি আমার গোল ফিল আপ করে ফেলছি, বাট আমাকে তো আসলে আমার গ্রাউন্ড রিয়ালিটিও বুঝতে হবে যে ওই জিনিসটা ওই জিনিসটাকে পাওয়ার জন্য আমার এখনকার ইনকাম লেভেল বা আমার এখনকার অবস্থা কি এনাফ কিনা, নাকি আই নিড টু টুইক মাই গোল, ওর আমার এখনকার পরিস্থিতিকে বদলাতে হবে বা নতুন ইনকাম ফ্লোর ব্যবস্থা করতে হবে। তো আমি রিস্ক অ্যাসেস করতে গিয়ে আমি যখন আমাকে ইন্ডিভিজুয়ালি রিস্ক অ্যাসেস করলাম, দেখা গেল হয়তো আমার যে পরিমাণ ইনকাম ফ্লো এখন আছে বা যে রেটে আমি গ্রো করছি, আমি হয়তো যে রেটে আমি গ্রো করবো বলে চিন্তা করলাম, সেটা দেখা গেল যে আমার হয়তো ফ্ল্যাটটা কেনার ক্ষেত্রে হেল্প হবে না। আমি চিন্তা করলাম ফ্ল্যাটটা আমি এই টাইমে 2 কোটি টাকা দিয়ে কিনবো, বাট দেখা যাচ্ছে আমার ইনকামে ওটা ফিল আপ করছে না। তার মানে কি করতে হবে,
আইদার আমাকে একটা অন্য অপশন খুঁজতে হবে, তার মানে আমাকে অন্য লোকালিটিতে অথবা অন্য টাইপ অফ ফ্ল্যাট খুঁজতে হবে যাতে অ্যামাউন্টটা কমে যায়, অথবা আমার এখনকার ইনকাম স্ট্রিমকে বাড়াতে হবে। সো কি দেখা গেল যে এখন আমি শুধুমাত্র একটা জব করছি, তখন আমাকে একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতে হবে আমার গোলটা ফুলফিল করার জন্য। সেক্ষেত্রে তখন আমি প্যাসিভ ইনকামের রাস্তা খোঁজা শুরু করবো যে কি কি কোন কোন জায়গায় ইনভেস্ট করা যায় অথবা এক্সট্রা কোনো কাজ করা যায় কিনা। তারপরে এখন তাইলে আমরা বুঝলাম যে আমরা আমাদের রিস্ক অ্যাসেস করে দেখবো যে আমার যে গোলটা আমি সেট করেছি ওইটা ফিল আপ করার জন্য আমার এনাফ অ্যামাউন্ট অফ ক্যাপাবিলিটি আছে কিনা। আচ্ছা, তার পরের স্টেপে হচ্ছে কিনা আদার কনস্ট্রেন্ট দেবো। আদার কনস্ট্রেন্সে কি হতে পারে, আমি একজন সরিয়া ইনভেস্টর হতে পারি, সেক্ষেত্রে তার মানে আমার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে তার মানে আমি কনভেনশনাল ব্যাংকে ইনভেস্ট করবো না অথবা কনভেনশনাল ব্যাংকে আমি ডিপোজিট রাখবো না। সেক্ষেত্রে আমার রেট অ্যান্ড ইনকামের, আমার রেট এবং রিটার্ন কি হবে সেটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। অথবা দেখা গেল যে আমি টোব্যাকো কোম্পানিতে ইনভেস্ট করবো না, সো সেক্ষেত্রে হয়তো ব্যাডবিসি আমার ইনভেস্টমেন্টের লিস্ট থেকে বাদ যেতে পারে। সো এভাবে করে ডিফারেন্ট টাইপ অফ ইন্ডিভিজুয়াল কনস্ট্রেন্টকেও আমার এই ডিসিশনে নিয়ে আসতে হবে যাতে আমি সুন্দর মতো আমার ডিসিশন গুলোকে, যাতে আমি সুন্দর মতো একটা সময় পর রেজাল্টে পেতে পারি। সো এখন হচ্ছে কি আমাকে অ্যাসেট অ্যালোকেট করতে হবে। তার মানে কি আমি গোল ঠিক করলাম, রিস্কের কথা চিন্তা করলাম, আমার নতুন ইনকাম লাগবে কি লাগবে না ওই অনুযায়ী ঠিক করলাম। এখন হচ্ছে গিয়ে আমার বিভিন্ন, আমরা জানি যে অ্যাসেট ক্লাসেস আছে, লাইক ফিক্সড আছে, ইকুইটি আছে, অথবা রিয়েল অ্যাসেট লাইক রিয়েল এস্টেট অর গোল্ড এরকম আছে। সেখানে কোন কোন অ্যাসেট ক্লাসে কতটুকু আমি যদি ওয়েট দিই বা কতটুকু আমি ইনভেস্ট করি তাহলে আমার গোলটা ফুলফিল হবে, সেই ডিসিশনটা আসলে আমাকে নিতে হবে। তো এই ক্ষেত্রে যদি হয় যেমন এরকম হলো যে আমার গোলটা ফিল আপ করার জন্য আমার দেখা গেল যে প্রায় 15-16% রেটে গ্রো করবে, ধরা গেল আমার 15% রেটে গ্রো করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার এন্ডে রিস্ক লেভেল একটু কম, কারণ দেখা যাচ্ছে যে হয়তো মাই ফ্যামিলি ইজ নট দ্যাট মাচ ডিপেন্ডেন্ট অন মাই ইনকাম। তো সেক্ষেত্রে কিন্তু আমি কি করতে পারি, আমি আসলে ইকুইটি ক্লাসে ইনভেস্ট করতে পারবো। যে তখন আমি চিন্তা করলাম তাহলে আমি ইকুইটিতে বেশি অ্যালোকেশন দিই যাতে হচ্ছে গিয়ে আমার রিটার্নটা ওখান থেকে বেশি হয় আর আমার রিস্ক অ্যাপেটাইটও বেশি, আমি যাতে আমার গোলটা ফুলফিল করতে পারি। আবার অন্য ক্ষেত্রেও দেখা যেতে পারে যে হয়তো আমার এন্ডে আমার কিছু পার্সোনাল রেসপন্সিবিলিটিস আছে, সো আসলে আমি এত বেশি রিস্ক নিতে পারবো না। সো তার মানে হয়তো 15% রিটার্ন আমার জন্য লজিক্যাল না, তার মানে আমার রিটার্ন দেওয়াটা একটু একটু নিচে নিয়ে আসতে হবে। ধরেন আমি চিন্তা করলাম 12%, তো 12%-এর জন্য কি হতে পারে, তাহলে আবার ইকুইটি অ্যালোকেশন কমে যাবে, ফিক্সড ইনকামের অ্যালোকেশন বেড়ে যাবে। তো এভাবে করে আমাদের যে গোল আছে এবং আমাদের যে কনস্ট্রেন্টস আছে সেগুলাকে ইনকর্পোরেট করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে আমরা ওয়েট দিব এবং সেই অনুযায়ী আমরা ইনভেস্ট করবো। এক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় একটা পোর্শন হচ্ছে গিয়ে মনিটর এন্ড রিভিউ। সো দেখা গেল আজকে ফেব্রুয়ারির 24 তারিখ, আমি হচ্ছে গিয়ে সুন্দর মতো আমার প্ল্যান 30 বছর পরে কি করব সেই জিনিস, 2056-তে কি রিটার্ন চাচ্ছি, কি গোল চাচ্ছি, আমি সবকিছু ঠিক করলাম। আমার রিস্ক আমি অ্যাসেস করলাম, আমার অ্যাসেট ক্লাস অনুযায়ী আমি অ্যালোকেটও প্রপারলি করলাম। কিন্তু দেখা গেল কি কোনো একটা কারণে আমার অ্যাসেট অ্যালোকেশন কাজ করছে না বা আমি কোনো একটা কারণে আমার গোলের কাছে যেতে পারছি না। তখন আমি যদি মনিটর রিভিউটা প্রতি বছর বা 6 মাস অন্তর অন্তর না করি, তখন কিন্তু যেখানটা থেকে গ্যাপ ক্রিয়েট হচ্ছে আমি সেটাকে ক্যাচ আপ করতে পারবো না। তো দেখা গেল যে আমার প্রতি বছর হয়তো 15% রেটে রিটার্ন জেনারেট করার কথা, বাট আফটার 5 ইয়ার্স আমি দেখছি যে অ্যানুয়ালি আসলে আমি 7% রেটেই রিটার্ন জেনারেট করেছি। তার মানে কি হবে, তার মানে হয়তো আমাকে আমার গোলকে ডাউনসাইজ করতে হবে, অথবা আমাকে রিথিঙ্ক করতে হবে যে আমার অ্যাসেট অ্যালোকেশন থেকে প্রপারলি যাচ্ছে কিনা। এবং 5 বছর পরে জানলে তখন দেখা যাবে সেটা পুল অফ করা আরো ডিফিকাল্ট হবে। সো দ্যাটস ওয়াই আমরা যদি 6 মাস আহ পর পর এই জিনিসগুলোকে প্র্যাকটিস করি, তখন আমরা যদি 6 মাস পর পর প্র্যাকটিস করি তখন যে কোনো একটা এরর হলে বা যেখান থেকে আমরা আমাদের গোল থেকে বিচ্যুত হচ্ছি, আমরা সেটাকে আইডেন্টিফাই করে প্রপারলি টুইক করতে পারবো। সো এখানে কিছু গ্লিমস আছে অফ দ্য ইনভেস্টমেন্ট অপশনস বাংলাদেশের জন্য কি কি আছে। আমরা মূলত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্পেসিফিক গুলাই রেখেছি। তার মানে ক্যাশ আছে, দেন ফিক্সড ডিপোজিটস আছে যেটা আমরা ব্যাংকে করি, ট্রেজারি বন্ডস আছে। ট্রেজারি বন্ডস যেটা হচ্ছে গভর্নমেন্টের বন্ডস, এগুলো হচ্ছে আপনার এখন স্টক ব্রোকার এবং ব্যাংক দুজন থেকে কেনা যায়। সঞ্চয়পত্র আছে যেটা সেম গভর্নমেন্ট ব্যাকড একটা ইনভেস্টমেন্ট অপশন, এটা আপনারা ব্যাংক থেকে কিনতে পারবেন। এছাড়া স্টকস আছে অথবা ইকুইটি যেটাকে আমরা বলি, এটা হচ্ছে বিভিন্ন স্টক ব্রোকার, মার্চেন্ট মেগা অথবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে কেনা যায়।
এখানে কি করা যায়, এখানে হচ্ছে গিয়ে মেইনলি আমরা এক্সপেক্টেড রিটার্ন যদি চিন্তা করি, ডেফিনেটলি যেহেতু ইকুইটিতে রিস্ক সবচেয়ে বেশি, এর জন্য রিটার্নও সবচেয়ে বেশি। এরপরে আসলে ট্রেজারি বন্ড আর সঞ্চয়পত্র রিটার্ন দেখাচ্ছে, দো ওদের রিস্ক কম, বাট নর্মালি। আর এছাড়া হচ্ছে কি লিকুইডিটি এন্ডে যদি আমরা চিন্তা করি, এখানে ক্যাশ অথবা এসএনডি, ক্যাশ এবং এসএনডি বলতে মূলত বোঝানো হচ্ছে আমরা সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা রাখি, অথবা যদি আমরা ক্যাশে বাসায় রেখে দিই। এই দুইটার ক্ষেত্রে ক্যাশ এসএনডি এবং স্টকের ক্ষেত্রে লিকুইডিটি হাই, তার মানে আমরা যখন চাচ্ছি তখনই আমরা টাকাটাকে ইউজ করতে পারছি। ডিপোজিটস এবং আদার অপশনস এর ক্ষেত্রে লিকুইডিটিটা দেখা যাচ্ছে একটু মডারেট লেভেলের। এবং এছাড়া আমরা ট্যাক্স, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখন একটা বর্তমান যুগের একটা বিষয়, যে ট্যাক্স রিবেটের জন্য এলিজিবল কিনা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র এই অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র, স্টকই হচ্ছে গিয়ে এলিজিবল ফর ট্যাক্স ব্র্যাকেট। সো এই ছিল ইনভেস্টমেন্ট অ্যাসেট ক্লাস। সো আমি আসলে আফটার দিস প্রেজেন্টেশন আই উড মোটিভেট ইউ অল যে আপনারা একটা 30 ডে একটা অ্যাকশন প্ল্যান করে দেখতে পারেন, যেখানে হচ্ছে গিয়ে আপনারা ইউ উড মাস্টার ইউর পেচেক, তার মানে আপনারা এইসব রুল একটু মেনটেন করবেন। ইমার্জেন্সি ফান্ড 30 ডেজে হবে না, বাট চিন্তা করা শুরু করবেন যে আসলে আমার কতটুকু ইমার্জেন্সি ফান্ড দরকার। এবং হচ্ছে গিয়ে এরকম নিজেদের জন্য একটা গোল ডিফাইন করে, রিস্ক অ্যাসেট অ্যাসেস করে, দেন হচ্ছে আদার কনস্ট্রেন্টস কে ইনকর্পোরেট করে একটা অ্যাসেট অ্যালোকেশন চিন্তা করবেন, এবং অ্যাকর্ডিংলি এটাকে বাস্তবায়ন করবেন। আই থিঙ্ক দিস ইজ আ রিকোয়েস্ট যে আপনারা এটা করে দেখতে পারেন। সো আই থিঙ্ক উইথ দ্যাট আই উড লাইক টু এন্ড মাই প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। Assalamu alaikum. Good morning, everyone. Am I audible and visible as well? Yes, please continue. So, সবাইকে স্বাগতম, and BICM এবং ব্র্যাকিপেল দুজনকেই হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সেশন কন্ডাক্ট করার জন্য। সো আমার প্রিভিয়াস স্পিকার্সরা অনেক সুন্দর করেই কিন্তু সবগুলো অ্যাসপেক্টস, যে ইনভেস্টমেন্ট কেন করা উচিত, কোন ধরনের রিটার্ন আপনারা এক্সপেক্ট করতে পারেন, এবং রিস্ক এভিনিউজ গুলো কি কি যেটা আপনাদের কনসিডার করতে হবে, সেগুলো কিন্তু সুন্দর মতো আপনাকে এক্সপ্লেন করে দিয়েছে। সো আমি আমার সেশনটিতে আমি যেটা আপনাদের শেয়ার করতে চাচ্ছি, আমাদের কি কি ডিজিটাল ইনভেস্টমেন্ট টুলস আছে সেটা সম্পর্কে আপনাদের অবগত করব। সো শুরুতে আমি নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ইমরান মাহমুদ, আমি বিআইসিএম এ লেকচারার হিসেবে আছি। সো প্রথম যে কোশ্চেনটি আমার মনে হয় আপনাদের কাছে করা উচিত, সেটা হচ্ছে আপনাদের ডিজিটাল জেনারেশনে সবচেয়ে স্মার্ট হ্যাবিটটা কোনটা? কেউ যদি বলতে পারেন, বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, স্মার্ট হ্যাবিট বলতে ডিজিটাল জেনারেশন বুঝে কনভেনিয়েন্স। কত ইজিলি তারা কনভিনিয়েন্টলি কোনো একটা টাস্ক করতে পারছে। ফর এক্সাম্পল, এখন আমরা একটা ট্যাপ করেই ফুড অর্ডার করে নিচ্ছি, একটা ট্যাপ করে আমরা হচ্ছে রাইড শেয়ারের ডিল করে নিচ্ছি। সো এখন আমাদের কেন একটা ট্যাবে ইনভেস্টমেন্ট করতে পারবো না? এটাই হচ্ছে কিন্তু আমাদের এখন সবচেয়ে বড় কনভেনিয়েন্সের ব্যাপার হয়ে গিয়েছে। আমরা যত ধরনের ইনভেস্টমেন্টের কথা শুনলাম, আমাদের সবচেয়ে বড় কনভেনিয়েন্স তখনই হবে যখন আমরা ডিজিটালি এই ইনভেস্টমেন্ট গুলোকে খুবই কনভেনিয়েন্টলি করতে পারছি। সো আমি আপনাদেরকে সেই ইনভেস্টমেন্ট অ্যাভিনিউজ গুলো, যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আছে, যেগুলো আপনার খুবই কনভেনিয়েন্ট ওয়েতে করতে পারবেন, ডিজিটালি ইনভেস্টমেন্ট করতে পারবেন, সেটা নিয়ে আপনাদের কথা বলবো। এবং যেহেতু ডিজিটাল কথা বলছি, কনভেনিয়েন্স মানেই হচ্ছে আপনি আইদার আপনার নিজেদের স্মার্টফোন অথবা আপনারা বিভিন্ন ডিজিটাল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট গুলো করতে পারছেন, এবং এর মাধ্যমে কিন্তু খুব ইজিলি আপনাদেরকে এখন আর কোনো ব্রোকারের কাছে গিয়ে বাই বিও অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না, বা ব্রোকারের কাছে গিয়ে বাই সেল করতে হচ্ছে না, বা আপনার হচ্ছে ডিপিএস খোলার জন্য এখন কিন্তু কোনোভাবেই কোনো ব্যাংকের কাছে যাওয়া লাগছে না। আপনার ডিজিটালি সবগুলো করতে পারবেন, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো প্রথম যে এভিনিউটি আছে সেটা হচ্ছে আমরা সচরাচর ইয়াং জেনারেশনরা সবার আগে যে ইনফরমেশনটা তাদের ওল্ডার জেনারেশন থেকে জেনে এসেছে, যে আমরা ডিপিএস ওপেন করতে পারি, সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারি। আর আমার মনে হয় সবারই ছোট থেকে বড় এখন
মিলেনিয়ালস বলি বা জেনজি বলি সবারই হচ্ছে কোনো না কোনো ভাবে সেভিংস এবং ডিপিএস অ্যাকাউন্ট আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন আপনাদের কিন্তু কোনো ইজি খুব আপনাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেই কিন্তু এই ইনভেস্টমেন্ট গুলো করতে পারছেন। আপনার কিন্তু 500 টাকা থেকে শুরু করে অনেক লার্জার অ্যামাউন্ট আপনার 3 মাস থেকে হচ্ছে লার্জার মান্থ ইয়েতে এগুলো ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনারা ডিপিএস খুলতে পারতেছেন, এখানে আপনারা বিকাশের একটা আমি দিয়ে দিয়েছি। এর মাধ্যমে আপনার এই স্ক্রিনশটে কিন্তু দেখা যাচ্ছে যে আমার খুবই সেভিংস অ্যাকাউন্ট ডিপিএস এ ইউজ করে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে ইউটিলাইজ করে আপনি ইসলামিক ডিপিএস খুলতে পারেন, অথবা আপনি হচ্ছে রেগুলার ডিপিএস কিন্তু এর মাধ্যমে খুলতে পারবেন। আপনি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অটো ডেবিট ইনস্ট্রাকশনের মাধ্যমে বিকাশ থেকে কিন্তু অটোমেটিক্যালি টাকাটা আপনার ডিপিএস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং আপনার পছন্দের যেই ব্যাংক তার সাথে এই অ্যাকাউন্টটি ওপেন করে আপনারা সেখান থেকে পরবর্তীতে রিটার্ন কিন্তু নিতে পারছেন। আমরা সিমিলার ওয়েতে ব্যাংকস গুলো কিন্তু এখন বিভিন্ন অ্যাপস দিয়ে দিচ্ছে। আপনারা যদি ব্যাংকের কাছ থেকে এই অথরাইজেশন গুলো নিয়ে নেন এবং ব্যাংকের এই মোবাইল অ্যাপ গুলো ডাউনলোড করে তাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলেন, তাহলেও কিন্তু সেখান থেকেও কিন্তু আপনারা এই ডিপিএস বা সেভিংস অ্যাকাউন্ট গুলো ওপেন করতে পারেন। এবং এক্ষেত্রে হচ্ছে আপনাদের কিছু সেট মান্থলি অ্যামাউন্ট, যেটা আমাদের বলা হলো প্রিভিয়াসলি যে আমাদের কিছু পরিমাণ সেভিংস করা উচিত 50-20 50-30 এরকম করে। তো সেট অ্যামাউন্ট আপনারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং অটো ডেবিট কনভেনিয়েন্স এর মাধ্যমে দেখা যাবে যে আপনার স্যালারি ক্রেডিট হয়েছে। স্যালারি ক্রেডিট হওয়ার সাথে সাথেই সেটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে হচ্ছে আপনার সেই ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টে। সো এইভাবে করে আপনার খুব ইজিলি কিন্তু আপনাদের ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারতেছেন এবং এখানে আপনাদের কোনো পেপার ওয়ার্ক বা কোনো ধরনেরই কি বলা কোনো ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হচ্ছে না এবং অটোমেটিক্যালি আপনার এরকম ইনভেস্টমেন্ট গুলো করতে পারতেছেন এবং ডি ইনভেস্টমেন্টও করে রিটার্ন গুলো কিন্তু বিকাশের থ্রু বা আপনাদের অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে সেভিংস অ্যাকাউন্টে নিয়ে নিতে পারতেছেন। সো মেইনলি যে ফোকাস আমরা ব্যাংক থেকে আমাদের ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টের কিন্তু স্কোপ অনেক বেশি, যেহেতু আমরা এখন দেখছি যে মানি মার্কেটের কিছু টার্মার চলছে এবং আমাদের কিছু ধরনের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড হচ্ছে আমাদের চেঞ্জেস হচ্ছে। সো দেখা যাচ্ছে আশা করা যায় যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিরও রেট ইন্টারেস্ট রেট কিন্তু ফিউচারে আরো কমবে। বিভিন্ন ধরনের গাইডলাইন্স এবং রেগুলেশন কিন্তু আমাদের সেগুলো ইন্ডিকেশন দিচ্ছে। সো আপনারা যদি অন এন অ্যাভারেজ 12% বা 10% বা একটু হায়ার ক্যাপিটাল মার্কেট থেকে রিটার্ন পেতে চান, সো উই হ্যাভ স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। এবং এখন স্টক মার্কেট ইনভেস্টমেন্টও কিন্তু খুবই ইজি হয়ে গিয়েছে ইউজিং মোবাইল অ্যাপস অথবা আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা এই স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারি। সো সবার আগে যেটা করতে হয়, আপনাদের স্টক মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করা লাগে আপনাদের একটা বিও অ্যাকাউন্ট ওপেন করা লাগছে। সো আগে যেটা করা হতো, আগে বিও অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাদেরকে ওই ব্রোকারেজ হাউসে যেতে হতো, ব্রোকারেজ হাউস থেকে আপনারা সেটা ওপেন করতে হতো। এখন আপনারা কিন্তু চাইলেই অনলাইনেই কিন্তু বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। আপনারা সিডিবিএল এর থ্রু বিও অ্যাকাউন্ট তাদের ওয়েবসাইটের থ্রু বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন, অথবা আপনারা ব্রোকার হাউসের থেকেও কিন্তু অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। আমি যদি আপনাদের একটু শেয়ার করি, যেমন দেখা যাচ্ছে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা আমি যাচ্ছে। খুব ইজিলি আমরা যদি ব্র্যাক ইপিএল এর কথাই বলি, সেখান থেকে কিন্তু আপনাদের জাস্ট 3 ধরনের ইনফরমেশন, আপনাদের নিজস্ব কিছু অ্যাকাউন্টের ডিটেলস, আপনাদের ব্যাংক ডিটেলস এবং নমিনি ডিটেলস সবগুলি অনলাইনে কিন্তু ফিল আপ করতে পারছেন। এবং আপনারা জাস্ট সিম্পল কিছু আপনাদের এনআইডি কপি, আপনার নমিনি এনআইডি কপি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো আপনাদের সিগনেচার এগুলো আপলোড করে অনলাইনেই কিন্তু আপনাদের বিও অ্যাকাউন্ট গুলো এখন ক্রিয়েট করতে পারছেন। তো এটা একটা আপনাদের জন্য খুবই কনভেনিয়েন্ট ওয়েতে এখন ইনভেস্টমেন্ট করার অপশন চলে আসছে। আপনারা যখন ওয়ান্স আপনারা বিও অ্যাকাউন্ট ইউ হ্যাভ ওপেনড ইট, সো তখন আপনারা কিন্তু আপনাদের ব্রোকারেজ হাউসের থেকে প্রদত্ত যেই মোবাইল অ্যাপ আছে, যেমন হচ্ছে ব্র্যাকিপেলে হচ্ছে আপনাদের অলরেডি শাওন ভাই দেখিয়েছে যে ব্র্যাকিপেলে ট্রেড আছে, সেখান থেকে কিন্তু আপনারা সব ধরনের ট্রেডিং ফ্যাসিলিটিস গুলো নিতে পারছেন, যেটা দিয়ে আপনারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই অ্যাপের থ্রু আপনারা রিয়েল টাইম ডেটা, রিয়েল টাইম প্রাইস দেখতে পাচ্ছেন।
আপনারা রিয়েল টাইমে হচ্ছে আপনাদের মার্কেট অর্ডার বা লিমিট অর্ডার বাই সেল করতে পারছেন, আপনাদের পোর্টফোলিও আপনারা এর মাধ্যমে দেখতে পারবেন এবং আপনাদের এখানে সিকিউর ভাবে আপনাদের ডিলিং গুলো হচ্ছে, ট্রেডিং গুলো হচ্ছে, কারণ এই প্রতিটি অ্যাপই হচ্ছে তাদের নিজস্ব ক্রেডেনশিয়ালস দ্বারা সিলেক্টেড এবং আপনাদের ওই ক্রেডেনশিয়ালস গুলো দিতে পারলেই আপনি অ্যাপে লগ ইন করতে পারেন। অনেকেই দেখা যায় যে সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে তাদের ডিফিকাল্টিস ফেস হতে পারে, কারণ হচ্ছে তাদের মার্কেট নলেজ তেমন নাই। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ইনভেস্ট করতে পারি। যারা একেবারে ইকুইটি মার্কেট নিউ, তারা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ফিক্সড একটি অ্যামাউন্ট তারা এখানে ইনভেস্টমেন্টের জন্য ফিক্সড রেখে দিতে পারে এবং এই টাকাটা প্রতি মাসে মাসে তারা যে বিপিএস এর মতো টাকাটা জমাচ্ছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে এবং এর মাধ্যমে তারা ইকুইটি মার্কেট এক্সপোজার পাচ্ছে এবং এক্সপার্ট যারা আছে পোর্টফোলিও ম্যানেজার তাদের থ্রু তারা কিন্তু এই ইনভেস্টমেন্ট টুলস গুলো ইউজ করে তাদের তাদের ডিজায়ার্ড রিটার্নটা জেনারেট করতে পারবে। সিমিলারলি মিউচুয়াল ফান্ডেও আমরা ইনভেস্ট করতে পারি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে সেখানে আমাদের ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড আছে, সেটার মাধ্যমে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে মিউচুয়াল ফান্ডও কিন্তু আমরা অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ব্রোকারেজ হাউসের এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো অনলাইনে তাদের স্কোপ গুলো দিচ্ছে, যার মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের রিটার্ন পেতে পারেন। আগে যেটা হতো বন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যাংকে গিয়ে ইনভেস্টমেন্ট গুলো করা লাগতো, কিন্তু আমরা এখন ট্রেজারি বন্ডে বা কর্পোরেট বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারছি সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে এবং আমরা হচ্ছে যদি আমরা সেকেন্ডারি মার্কেট থেকে করতে না চাই আমরা হচ্ছে আপনাদের অপশনের মাধ্যমে প্রাইমারি ডিলারের কাছ থেকেও কিন্তু এগুলো কিনতে পারছেন। তো এগুলো সবগুলো এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে, যেগুলোর মাধ্যমে আপনারা কিন্তু এই আপনার ব্রোকারের হেল্প নিয়ে এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারতেছেন এবং পরবর্তীতে সেগুলো থেকে রিটার্ন নিয়ে মার্কেট থেকে রাইট টাইমিং এ বের হতে পারবেন। এছাড়াও কিছু আমাদের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট টুলস আছে, যেমন হচ্ছে আমরা চাইলে কিছু প্রেশাস মেটালস লাইক গোল্ড ইনভেস্টমেন্ট আমরা করতে পারি। এর ধরনের কিছু মোবাইল অ্যাপস আমাদের আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের আছে যারা আমাদেরকে এই স্কোপ গুলো দিচ্ছে এবং এগুলোতে ইনভেস্ট করে আপনি আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই করার কিন্তু অপশনটি পাচ্ছেন। এছাড়াও বাংলাদেশে এখন বর্তমানে বিভিন্ন অ্যাপস আছে, স্টার্টআপ কোম্পানিজ আছে যারা আপনাদেরকে এগ্রি বিজনেসে ইনভেস্টমেন্ট করা, ইনডিরেক্টলি ইনভেস্ট করার অপশনস দিচ্ছে এবং এগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট টুলস হিসেবে ইউজ করে আপনাদের রিটার্নটাকে এনহ্যান্স করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের হচ্ছে বিভিন্ন আমাদের কমোডিটি ডেরিভেটিভ মার্কেট যখন ওপেন হয়ে যাবে নিয়ার ফিউচার, তখন কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের গোল্ড, সিলভার এছাড়াও বিভিন্ন ধরনের মেটালসে বিভিন্ন ধরনের কমোডিটি প্রোডাক্টসেও কিন্তু ইনভেস্ট করতে পারবো এবং এর মাধ্যমে কিন্তু আপনার অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের স্কোপ নিতে পারবেন। আর লাস্টলি আমি যেটা বলবো যে সবাইকেই হচ্ছে একটা জিনিস, এই ডিজিটাল যেহেতু ইনভেস্টমেন্টের অপশনটা আমি বলছি, আপনাদের একটা রিস্ক এখানে থাকতেছে যে আপনার নিজের পার্সোনাল লগ ইন ক্রেডেনশিয়াল গুলো সবসময় আপনার সিকিউর রাখতে হবে। এই ক্ষেত্রে আপনার মেক শিওর করবেন যে ওটিপি যে পাসওয়ার্ড গুলো আছে সেটা আপনি নিজের কাছেই রাখছেন এবং সেটি যেন আপনি যে অ্যাপটি ইউজ করছেন সেটা ভেরিফাইড একটা মোবাইল অ্যাপ হোক বা আপনি ওয়েবসাইটে যেটা ইউজ করছেন সেটা যেন ভেরিফাইড অ্যাপ, ভেরিফাইড একটা ওয়েবসাইট হোক এবং যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনি অবশ্যই প্রপার ওয়েতে রিসার্চ করবেন যেন আপনার ইনভেস্টমেন্ট করার সময় আপনার যে কমিটমেন্টটি দিচ্ছেন সেই ইনভেস্টমেন্ট কমিটমেন্টটি যেন আপনার প্রপারলি রিসার্চ ব্যাকড হয়। সো লাস্টলি আমি একটা কথা বলেই শেষ করতে চাই যে আমাদের যেহেতু ডিজিটাল ওয়েতে ইনভেস্টমেন্ট এখন খুবই কনভেনিয়েন্ট হয়ে গেছে, সো এখন আমাদের যে টাইমটি ছিল দ্য বেস্ট টাইম টু স্টার্ট ইনভেস্টিং ওয়াজ 5 years ago, কিন্তু উইথ কনভেনিয়েন্স এখন আমি বলতে পারি যে সেকেন্ড বেস্ট টাইম ইজ রাইট নাও অন ইউর ফোন। সো লেটস গেট স্টার্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাজ্জাদ ভাই প্লিজ। জি জি আমার কথা শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। গুড আফটারনুন টু অল অফ ইউ। I'd like to introduce myself. আমি মোহাম্মদ সাজ্জাদ চৌধুরী, নাসিরাবাদ ব্রাঞ্চ, ব্রাকিপেল স্টক ব্রোকারেজ লিমিটেড, চিটাগং। আসলে আমার আগের প্যানেলিস্টরা অলমোস্ট সবগুলি টপিকস কিন্তু টাচ করে ফেলেছে, তো যারা কিন্তু শেষের দিকে থাকে তাদের জন্য একটু টাফ হয়ে যায় আসলে। তো আমি কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব যে প্রাইমারি কিছু, যে মার্কেটে ইনভেস্ট থেকে শুরু করে কিভাবে বিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, যে আমাদের ব্র্যাকিপেলের সার্ভিস থেকে শুরু করে আমি কিছু টপিকস আপনাদের সাথে শেয়ার করব, যদিও বা আমি স্লাইড রেডি করি নাই। তো আসলে বিনিয়োগের আগে শেয়ার বাজার সম্পর্কিত কিছু বেসিক ফান্ডামেন্টাল সম্পর্কে আমি একটু বলবো। বেসিক্যালি আমরা শেয়ার বাজার বলতে কি বুঝি আসলে? শেয়ার মার্কেট, অনেকে মনে করেন যে রাতারাতি এসে কিন্তু ইনভেস্ট করে অনেক কোটিপতি হওয়া যায়। শেয়ার মার্কেট হলো আসলে একটি বাজার যেখানে পাবলিক লিমিটেড কোম্পানি সমূহের শেয়ার লেনদেন করা হয়, ক্রয় এবং বিক্রয় করা হয়। আসলে কোম্পানিগুলোর, তাদের সংস্থাগুলির শেয়ার মালিকানা সাধারণত বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে এই ক্যাপিটাল মার্কেটে। এখন কোম্পানিগুলো কেন শেয়ার ইস্যু করে? আসলে কোম্পানির যখন মূলধন প্রয়োজন হয় তখন শেয়ার কিন্তু ইস্যু করে। এখন আপনি বলতে পারেন সে তো ব্যাংক থেকে লোন নিতে পারে, কিন্তু এটা কোম্পানির জন্য একটা বার্ডেন হয়ে যায়, কারণ এটি সুদ পরিশোধ করতে হয়। সুদের পরিশোধের চাপ বাড়িয়ে যায় এক সময়, যা একটি দায় হয়ে যায় কোম্পানির জন্য। এখন বাংলাদেশের শেয়ার মার্কেট আছে কিন্তু দুইটা, চিটাগং স্টক এক্সচেঞ্জ আর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জকে আমরা প্রধানত প্রধান শেয়ার মার্কেট বলি, কারণ হচ্ছে এই মার্কেটে বেশিরভাগ কোম্পানির শেয়ার লেনদেন করে। এখন আপনি বলতে পারেন শেয়ার লেনদেন করবেন কিভাবে, বা কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। ব্যাংকে যখন আপনি অ্যাকাউন্ট করেন টাকা জমা করার জন্য, তেমনি ব্রোকার হাউসের, যে কোনো ব্রোকার হাউসের বিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। বিয়ে অ্যাকাউন্ট হচ্ছে আপনার বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। এটা, এই অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনাকে আসলে শেয়ার লেনদেন করার জন্য। ইনভেস্টরকে যে কোনো একটি ব্রোকার হাউসে গিয়ে তার বিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। বর্তমানে বাংলাদেশে অলমোস্ট 302টি লাইসেন্সকৃত ব্রোকারেজ হাউসের মধ্যে ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজ লিমিটেড লিডিং পজিশনে আছে, কারণ তাদের সার্ভিস এবং তাদের ফেসিলিটিস গুলি দিয়ে। যেমন আমার আগের অনেকে বলে দিছে যে এখন অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করা যায়, ব্যাংকে ডিপোজিট করা যায়, কারণ ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজ লিমিটেডের ওদের পেজে আইডেক্স এর মাধ্যমে আপনি সহজে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজে অ্যাকাউন্ট ওপেন করা যায়। আর ফিজিক্যালি যদি আপনি হাউজে গিয়ে ওপেন করতে পারেন, সারা বাংলাদেশে আমাদের ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজ লিমিটেডের 15টি ব্রাঞ্চ আছে। ঢাকার মধ্যে গুলশান, ধানমন্ডি, মতিঝিল, মিরপুর, বসুন্ধরা, বনশ্রী, উত্তরা এবং নিকুঞ্জ। আর ঢাকার বাইরে আমাদের ব্রাঞ্চগুলো হচ্ছে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, চিটাগং, নোয়াখালী, চৌমুহনী। আপনার আপনি আপনার ফিজিক্যালি যদি আপনি যে কোনো একটা ব্রোকার হাউসে, আপনার কাছের কোনো ব্রোকার হাউসে আমাদের ব্রাঞ্চে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট গুলো ওপেন করতে পারবেন বি অ্যাকাউন্টে। আসলে সাধারণত আমরা অ্যাকাউন্ট যখন করতে যাব, একজন ক্লায়েন্ট, সাধারণ একজন আগ্রহী বিনিয়োগকারী, দুইটা বি অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। একটা হচ্ছে সিঙ্গেল, এককভাবে, আর একটা হচ্ছে আপনি যৌথ এবং জয়েন্ট, যেটাকে আমরা বলি। তো দুইটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন একটা ক্লায়েন্ট বা একজন বিনিয়োগকারী। তো একটা বি অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো হচ্ছে, আপনার লাগবে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি আর পাসপোর্টের ফটোকপি, এবং অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংক ডিটেলস। সাথে আপনি নমিনির এনআইডি আর পাসপোর্টের ফটোকপি এবং নমিনির ছবি আপলোড করে আপনি একটা সিঙ্গেল একটা বি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখন আপনার বি অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি স্টক বা আপনি শেয়ার পারচেজ করবেন কিভাবে? স্টক বাইং প্রসেসটা হচ্ছে কি, আপনি অনলাইনে করতে পারবেন ব্র্যাকিপেলের নিজস্ব ওএমএস এর মাধ্যমে। আপনি যে কোনো জায়গায় বসে আপনি লাইভ আপনি ট্রেডিং করতে পারবেন। আর হচ্ছে আপনি ভিজিটিং ব্রোকারেজ হাউস, আপনি সরাসরি গিয়ে আপনি ব্রোকারেজ হাউসে ট্রেড করতে পারবেন। আর আপনি ক্লায়েন্ট
কে আপনি মেসেজ অথবা কল করে আপনার ব্রোকার এজেন্ট RM কে আপনি ফোন করে আপনি ট্রেডিং করতে আপনার পারচেজটা আপনি কমপ্লিট করতে পারবেন। এখন আপনি চিন্তা করতে পারেন যে আসলে কারা এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। আপনার যারা নতুন তাদের জন্য বলবো, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এই বিজনেসের সাথে জড়িত। হ্যাঁ, এই হ্যালো ভাইয়া শুনছি, হ্যালো বলেন। কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? জি জি জি, আমরা ঠিক শুনতে আছে। পাচ্ছি। জি আচ্ছা, হ্যাঁ, আসলে এই যে সরি, ব্র্যাকিপেল এর ওমেস এর মাধ্যমে আপনি ট্রেডিংটা আপনি শেষ করলেন, কিন্তু এই বিজনেস আপনার, আমরা মনে করি এই বিজনেস যদি করে আমাকে কি ফিক্সড এই বিজনেস সাথে এঙ্গেজ থাকতে হবে, না আমি আমার সাইড আরেকটা বিজনেস সাথে আমি এটাও ডেভেলপ করতে পারবো। তো আমার কথা হচ্ছে এখানে আমরা যেটা দেখেছি হচ্ছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এই বিজনেস সাথে জড়িত। তাদের এখানে কিন্তু আপনার ফুল টাইম কিন্তু আপনাকে টাইম দিতে হচ্ছে না। আপনি আপনার জায়গায় বসে ব্র্যাকিপিএল এর ওএমএস নিজস্ব যেটা ব্র্যাকিপিএল আইট্রেড আছে, আপনি সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি আপনার লেনদেনটা আপনি নিজে সম্পন্ন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার বিনিয়োগটা কত হইতে পারে, যে অনেকে জিজ্ঞেস করে আমি কত দিয়ে শুরু করব, আমার ন্যূনতম সীমা কত। আসলে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টের ক্ষেত্রে কোনো ন্যূনতম সীমা নেই। আমরা যেটা মনে করি আপনার বিনিয়োগ করার ক্ষমতা আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতার সমানুপাতিক। এটি এটি হয়তো আপনার হাজার হইতে পারে, লাখ, কোটি হইতে পারে। তবে ভালো কোম্পানিগুলি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে শেয়ারে কিন্তু ঝুঁকি নেই। এখন বলতে পারেন ভালো কোম্পানি কোনগুলি বা এর সংজ্ঞাটা কি। আসলে যে কোম্পানিগুলি তার প্রথম থেকে সূচনা লগ্ন থেকে ভালো পারফরমেন্স করে যাচ্ছে, ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাদের বিগত বছরগুলিতে তাদের ডিক্লারেশনের যে আপনার হিস্টোরিটা খুবই ভালো, মানুষ স্যাটিসফ্যাকশনও ভালো, যাদের আর্নিং পার শেয়ার ভালো, সাথে পি রেশিও তো আছে, এবং যাদের ক্যাটাগরি এ। তো ক্যাপিটাল মার্কেট আসলে ক্যাটাগরি এ, বি এন্ড জেড। তো আমরা সবসময় এ ক্যাটাগরি শেয়ারকে ভালোই মনে করি, কিন্তু এর মধ্যে আপনার স্পন্সর, ডিরেক্টর পোর্শন, ইনস্টিটিউশন পোর্শন এবং ফরেন পোর্শন অবশ্যই ভালো হোল্ড করতে হবে। তো এই ক্ষেত্রে টোটাল ক্যাপিটাল মার্কেটে 22টি সেক্টর রয়েছে। যে কোনো সেক্টর আপনি আপনার মতো, আপনার পছন্দের মতো, ব্যাংক, সিরামিক সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, যে কোনো একটা সেক্টরে আপনি আপনার মতো করে আপনি ভালো কোম্পানি এখান থেকে চয়েস করতে পারেন। হ্যাঁ, এটা চয়েস করে আপনি আপনার মতো ইনভেস্ট করতে পারেন। এখন আপনি ক্যাপিটাল মার্কেটে যে আপনি ইনভেস্ট করবেন, আসলে আপনার বেনিফিট কি? বেনিফিট হচ্ছে আপনি অলমোস্ট কিন্তু, সবাই কিন্তু বলেছে কিন্তু আপনি লং টাইমে অবশ্যই কিন্তু ইনভেস্ট করবেন। এর সাথে কিন্তু আপনার কিন্তু এখানে ফুল টাইম কিন্তু আপনাকে টাইম দিতে হচ্ছে না। আর অলমোস্ট ভালো কোম্পানিগুলো কিন্তু আপনি ব্যাংকের এফডিআর রেট থেকে কিন্তু ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনি ক্যাপিটাল গেইন পাচ্ছেন। থার্ড হচ্ছে আপনি আবার ট্যাক্স রিবিটও পাচ্ছেন। তো সবকিছু মিলে কিন্তু আপনি এই যে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট যদি আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আসেন, অবশ্যই আপনার জন্য বা নতুন যারা আছে তাদের জন্য অবশ্যই ভালো একটা অপরচুনিটি আছে। আর মার্কেট এখন হচ্ছে যে খুব একদম অলমোস্ট সবকিছু শেয়ারে বেশিরভাগ শেয়ার কিন্তু প্রাইস কিন্তু আপনার তাদের আর্নিং অনুযায়ী অনেক প্রাইস কম আছে। আপনারা যদি নিজেরাই, এখন আমরা আমাদের যে হেড অফ রিসার্চ, তারপরে আনিকা আপু, তারপর হচ্ছে বিআইএসএম এর যে প্যানেলিস্টরা যারা আছেন, তারা সবাই বলেছে যে আপনি আপনার মতো করে এখানে যে প্রত্যেক হাউজে গিয়ে যে আপনি কোম্পানিগুলিতে গিয়ে যে আপনি ভালো কোম্পানি কোনগুলো এটা আপনি দেখতে পারবেন না। এখানে আপনি এখন অনলাইনের মধ্যে ডিএসসি ওয়েবসাইট আছে, ব্র্যাকিপিএল এর ওয়েবসাইট আছে, আপনি এগুলো দেখে কোম্পানির গুলো ইনফরমেশন গুলো দেখে অবশ্যই আপনি ভালো কোম্পানি নিজেই চুজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আমার প্রাইমারি যে ফান্ডামেন্টাল কথাগুলি আমি যেগুলি বলেছি, এর মধ্যে আমাদের ব্র্যাকিপিএল এর সার্ভিসের ক্ষেত্রে আমি একটু শেয়ার করি। ব্র্যাকিপিএল এর সার্ভিসের ক্ষেত্রে আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন যে কোনো ভাবে বিয়ে ওপেন করা যায়। আমাদের ফান্ড ডিপোজিট এবং উইথড্রল অনলাইন অফলাইন দুটাই করা যায়। আমরা অনলাইনে বিয়ে অ্যাকাউন্ট এখন খুব সহজে ব্র্যাক ব্যাংকের আস্থার মাধ্যমে আমাদের নিজস্ব আইডিএক্স এর মাধ্যমে আমরা ওপেন করতে পারি। আমাদের এখানে আপনি আইবিপি অ্যাপ্লিকেশন করতে পারবেন, পোর্টফোলিও লাইভ ট্রেডিং দেখতে পারবেন, রিয়েল টাইম মার্কেট আপডেট পাবেন, এবং আপনি যে কোনো রিপোর্ট আমাদের এখানে রিচার্জ এর আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন।
এবং বিও এখন ইনফরমেশনের ক্ষেত্রে, মডিফাই ক্ষেত্রে, আপনি লিঙ্কের ক্ষেত্রে আমাদের যে ফিক্স আপনার যে আরএম আছে, ওই আরএম এর মাধ্যমে আমরা এই জিনিসগুলো আপনাকে সার্ভিস দিয়ে থাকি। তো আসলে আমাদের ক্লায়েন্ট ক্যাটাগরি কারা কারা, যে আমরা আমরা ব্র্যাকিপেল যারা, আমাদের এখান থেকে আমরা কিন্তু ফরেন, এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশ এবং ইনস্টিটিউশন এবং রিটেল আমরা এদেরকে সার্ভিস দিয়ে থাকি। তো এক্ষেত্রে আমার যে সাজেশন থাকবে, যারা ক্যাপিটাল মার্কেটে নতুন ইনভেস্ট করবেন, অবশ্যই তারা ব্রোকার হাউস গুলো একটু যাচাই বাছাই করে অবশ্যই ব্রোকার হাউসে বিয়ে এখন খুলবেন। কারণ হচ্ছে এখন অনেকগুলি ব্রোকার হাউস কিন্তু অলমোস্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমারও রিকোয়েস্ট থাকবে, আমি বলবো না যে আপনি ব্র্যাকিপিএল এ আসেন, অবশ্যই আপনি এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা, ব্যাংক অ্যাকাউন্টে যখন আপনি একটা ভালো এফডিআর করতে গেলে আপনি পছন্দ করবেন প্রথম আপনার যে কোন ব্যাংকটা আপনার ভালো। এক্ষেত্রে আপনি ব্রোকারেজের ক্ষেত্রেও আপনি ওই জিনিসটা একটু চয়েস করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই শর্ট যে প্রেজেন্টেশনের জন্য। থ্যাংক ইউ। Uh, thank you to all the speakers. আমরা অনেক ইনফরমেশন ডিসকাস করেছি, অনেক কিছু নিয়ে কথা হয়েছে। I hope all the audience enjoyed the session. আমাদের কাছে বেশ কিছু কোয়েশ্চেন্স এসেছে, রেজিস্ট্রেশনের সময় অনেকে করেছে, অনেকে এখন করেছে। আমি জাস্ট একদম শর্টে কিছু কোয়েশ্চেন্স হয়তো অ্যাড্রেস করব আমাদের স্পিকারদেরকে, স্টার্টিং উইথ শাওন ভাই। শাওন ভাই একটু আনমিউট করে যদি আমি যে কোয়েশ্চেনটা করবো একটু অ্যাড্রেস। প্লিজ। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, যেরকম অনেকে জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য রাইট মাইন্ডসেট ফর ইনভেস্টমেন্ট, বেস্ট টাইমটা কি হবে। একটা কোয়েশ্চেন ছিল যেটা আমরা একটু হাইলাইট করতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, অনেকে জানতে চেয়েছে শরিয়া ইনভেস্টমেন্ট অথবা হালাল ইনভেস্টমেন্টের এই ক্রাইটেরিয়াটা কিভাবে বুঝবে, কিভাবে ইনভেস্ট করতে পারে স্টক মার্কেটে, কোন কোন কোম্পানিগুলো একটু শরিয়া কমপ্লায়েন্ট অথবা হালাল বলা যায়। আপনি কি একটু কুড ইউ জাস্ট ছোট করে আমাদেরকে অ্যান্সারটা দিতেন? আচ্ছা, তো গ্লোবালি শরিয়া ইজ এ ভেরি লুক্রেটিভ ফিল্ড অ্যান্ড ওয়েল ডিমান্ডেড। আমাদের দেশে শরিয়ার ডিমান্ড অলরেডি আছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে অ্যাকচুয়ালি ডিএসসি নিজস্ব একটা ইন্ডেক্স আছে, ডিএসসি শরিয়া ইন্ডেক্স, যেটা এই শরিয়া কমপ্লায়েন্ট কোম্পানিগুলোর টোটাল কম্পোজিশন দেখায়। বাট এই ইনফরমেশনটা ডিএসসি সরাসরি এখনো পাবলিক করে না। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ, তারা পিরিয়ডিক্যালি আপডেট করে থাকে যে তাদের ইভালুয়েশন অনুযায়ী কোন কোন স্টক শরিয়া কমপ্লায়েন্ট। তো এইটা অনুযায়ী একটা ফিল্টার নেওয়া যেতে পারে যারা সরাসরি নিজেরা ম্যানেজ করতে চান। এর বাইরে আরেকটা অপশন হচ্ছে, আমাদের মার্কেটে অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম আছে যারা অলরেডি শরিয়া ফান্ড লঞ্চ করেছে। তারা যেটা করে, তারা ইনভেস্টর কাছ থেকে ফান্ড কালেক্ট করে সেই টাকাটা তারা শরিয়া ইভালুয়েশন করে শরিয়া কমপ্লায়েন্স স্টকে ইনভেস্ট করে এবং রেগুলার তারা একটা রিপোর্টও করে থাকে। So আপনি দেখতে পাবেন যে আপনার টাকাটা কোথায় যাচ্ছে। তো আমি মনে করি এই দুটা বেটার অ্যাপ্রোচ আছে যেটা যার জন্য ফিট করে। আর এর বাইরে স্টক মার্কেটের বাইরেও ধরুন অ্যাট টাইমস কিছু সুকুক লঞ্চ হয়, লাইক সরকারি কিছু সুকুক কিছুদিন আগে চলে আসছে, হুইচ আর শরিয়া কমপ্লায়েন্ট বাই মাই আন্ডারস্ট্যান্ডিং। সো ফিক্সড ইনকামের দিক থেকেও আমাদের কিছু অপশন আছে। তো আমি বলবো মোটা দাগে এই 1, 2 এবং 3 তিনটা ওয়েতে শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্ট করা যেতে পারে। থ্যাংক ইউ টিপু। থ্যাংক ইউ ভাইয়া। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন,
I would say Faima Apu, আপনি যদি একটু অ্যাড্রেস করতেন। I know you have already talked about long term strategy, বাট একটা জিনিস আরেকটু যদি ছোট করে বলতেন যে বিগিনার্সদের জন্য কিভাবে তারা একটা লং টার্ম স্ট্র্যাটেজি চিন্তা করতে পারে, এন্ড হাউ একটা বিগিনার কিভাবে এক্সপার্ট ইনভেস্টর হতে পারে, ওকে, ছোট করে থ্যাংক যদি আপু থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। তো আমার কাছে যেটা মনে হয় বিগিনারদের জন্য প্রথমে একটা মাইন্ডসেট নিয়ে আসা উচিত, যে একটা ক্লিয়ার গোল থাকা উচিত। আমি যে ইনভেস্ট করব এটা কেন করব, ফর হাউ লং। তো আমার মনে হয় যে প্রথমত যেটা করা উচিত, একটা ক্লিয়ার গোল থাকতে হবে যে আমি এত সময়ের জন্য ইনভেস্ট করব। এটার জন্য আমি ডিটারমাইন, আমার কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে যে আমি একটা সার্টেন টাইম পরে আমার এত পরিমাণ টাকার দরকার হতে পারে। তো সেই পরিমাণ টাকাটা যদি আমি অ্যাকিউমুলেট করতে চাই, আমার কত দিনের জন্য করতে হবে। সো আর্লি ইনভেস্টিংটা যদি শুরু করা যায়, তো সেই হিসেবে আমি অলরেডি আমার সেশনটাতে বলেছিলাম যে সেই অনুযায়ী আমি আমার এইজের, আমার যে রিস্ক টলারেন্সটা লেভেলটা রয়েছে, আমি আমার রিস্ক টলারেন্স অনুযায়ী আমি হচ্ছে সেই ক্ষেত্রে ইনভেস্ট করব যেগুলো একটু মোর রিস্কি। যেমন ইয়াং এজে আমি একটু রিস্কি ইনভেস্টমেন্টে যেতে পারি, যেটা আমি অনেক সময় হচ্ছে একটু বয়স বেশি থাকলে হয়তো বা আমি সেই রিস্কটা নিতে চাই না। সো প্রপারলি সেভাবে অ্যাসেট অ্যালোকেশন করা। আর যেহেতু আমি লং টার্ম স্ট্র্যাটেজির কথা বলছি, তো সেক্ষেত্রে আমার এটা মাথায় রাখতে হবে যে আমার শর্ট টার্ম যে ফ্লাকচুয়েশনস গুলো হয় এগুলোকে যেন আমি এগুলোতে যেন আমি খুব একটা প্যানিকড না হয়ে যাই, খুব প্যানিকড হয়ে যেন আমি সেল বসিয়ে না দিই। তো এই প্যানিক সেলিংটা করা যাবে না লং টার্মের ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যে ইনভেস্টমেন্ট করছি, আমি যে লং টার্মের জন্য, লং টার্ম হরাইজনের জন্য ইনভেস্ট করছি, এটার জন্য হচ্ছে আমাকে প্রপারলি মনিটরিং করতে হবে এবং সেভাবে রিব্যালেন্সিং করতে হবে। আরেকটা যেটা আপনি বলছিলেন যে কিভাবে এক্সপার্টাইজ বাড়াতে হতে পারে, একজন ইনভেস্টর হতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ইনফর্ম ডিসিশন নিতে হবে, এবং এটা যদি ক্যাপিটাল মার্কেট হয়ে থাকে আমার মনে হয় সেক্ষেত্রে ইনফর্ম ডিসিশনটা আরো মোর ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে নলেজ গ্যাদারিংস এর কোনো বিকল্প নাই। তো আমি বলবো যে এক্ষেত্রে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট অনেক বড় একটা রোল আসলে প্লে করে আসছে, স্টিল ট্রাইং। সো আমার মনে হয় আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন ক্যাপিটাল মার্কেট ফোকাস বলেন বা ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড বলেন, আমরা বিভিন্ন ট্রেনিং, সার্টিফিকেট কোর্স, আমাদের স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম রয়েছে, আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে। এছাড়াও আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেট রিলেটেড বিভিন্ন গবেষণাকেও আসলে প্যাট্রোনাইজ করে থাকেন আমাদের ইনস্টিটিউটের যিনি প্রধান আছেন, বা আমরা সবসময় হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টের রিলেটেড যে রিসার্চ গুলো রয়েছে সেগুলোতে কাজ করে থাকি। সেগুলোর ফাইন্ডিংস নিয়েও অনেক সময় ইনভেস্টমেন্ট করলেও সেটা আমার মনে হয় যে এটা অ্যাটলিস্ট এক্সপার্টাইজ বিল্ড আপে সহায়তা করবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। rightly said Apu. Thank you for your short discussion. um, Moving forward with some other questions, for example, আনিকা আপু যদি থাকেন আপু, তো এখানে অনেক কোয়েশ্চেন্স আছে। এটার মধ্যে আমার মনে হয় একটা জিনিস যেটা হাইলাইট করার মতো, সেটা হচ্ছে কিভাবে আমরা ইনভেস্ট করার জন্য একটা রাইট শেয়ার আইডেন্টিফাই করতে পারি। এটা একটা কোয়েশ্চেন দ্যাট আই উড লাইক টু আস্ক ইউ। আর আরেকটা হচ্ছে গিয়ে রিটায়ারমেন্ট প্ল্যান কি হওয়া উচিত একটা প্রাইভেট জব হোল্ডারের। বেসিক্যালি আই হ্যাভ টু কোয়েশ্চেন্স, আই উড লাইক ইউ টু অ্যান্সার। থ্যাংক ইউ। সো প্রথমে যদি আমরা চিন্তা করি আসলে স্টক, হাউ টু পিক আ স্টক, এটার জন্য আমার মনে হয় কি ফার্স্টে আসলে প্রথমে আমাদেরকে একটু লং টার্ম ওরিয়েন্টেড মাইন্ডসেটে চিন্তা করতে হবে। বিফোর ইনভেস্টিং উই নিড টু, আমাদের এটা মনে মনে ঠিক করতে হবে যে আমরা আসলে একটা শর্ট টার্মের জন্য, মানে এক সপ্তাহ, এক মাস, 6 মাস এরকম টাইমের জন্য আসলে একটা স্টকে ইনভেস্ট করছি না। মিনিমাম যাতে আমরা 1 বছর ইনভেস্ট করে থাকি বা মোর দ্যান দ্যাট অ্যাকচুয়ালি, তাহলে হচ্ছে কি ইকুইটি ইনভেস্টমেন্ট মেক সেন্স, বা সেখানেই দেখা যাবে যে ওভার আ লং রান, তার মানে 20-25 বছর পরে আমরা দেখবো যে আসলে আমরা একটা ভালো রিটার্ন জেনারেট করেছি। সো এখন আমি যদি একটা স্টকের সাথে আমি চিন্তা করি যে আমি ওর সাথে 5 বছর থাকবো, সো ডেফিনেটলি ওর কিছু কোয়ালিটি থাকতে হবে। এন্ড এই কোয়ালিটি আমরা কিভাবে অ্যাসেস করতে পারি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো যে ধরেন আমরা যেই স্টকই কিনছি, যেটাই লিস্টেড কোম্পানি আছে, সেটা কিন্তু আমাদের চারপাশের সবকিছুকে রিপ্রেজেন্ট করে। ধরেন আমি চিন্তা করলাম যে বাংলাদেশের ফার্মা সেক্টর খুব ভালো করেছে, আমরা নিউজ পেপারে পড়েছি যে এটা ডাবল ডিজিট রেটে গ্রো করছে লাস্ট 5 বছর 10 বছর ধরে, এবং হচ্ছে গিয়ে মানুষের ওষুধ খেতেই হবে, দিন দিন আমরা আরো অসুস্থ হচ্ছি। সো সেক্ষেত্রে দেখা যাবে যে এটার ডিমান্ড, আমি তাহলে চিন্তা করলাম যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটার ডিমান্ড নেক্সট 5 বছরও এরকমই আগের গ্রোথের মতোই থাকবে বা হাই গ্রোথ থাকবে বেসিক্যালি।
তো তখন আমাকে চিন্তা করতে হবে তাহলে এই সেক্টরে আমি দেখবো যে ডিএসসি তে আমার কতগুলা স্টক আছে, সেখান থেকে আমাকে তাহলে সিলেক্ট করতে হবে যে কোন স্টকটাকে আসলে আমি 5 বছরের জন্য ইনভেস্ট করতে পারি। তো আমি এখানে কিভাবে সিলেক্ট করতে পারি, আমরা হচ্ছে গিয়ে যে ওষুধগুলো আমরা খুব সহজে একটা ফার্মেসিতে যেতে পারি, ওখানে গিয়ে চারপাশে দেখতে পারি যে কি কি ওষুধ বিক্রি হচ্ছে, কোন ওষুধ বেশি বিক্রি হচ্ছে। সেখানে হয়তো আমরা দেখবো যে স্কোয়ার ফার্মা, বেক্স ফার্মা, রেনাটা, এই কোম্পানিগুলোর ওষুধই বেশি বিক্রি হচ্ছে। তারপরে আমি কি করব, তাহলে আমি বুঝলাম যে এই কোম্পানি, আমার লিস্টে যে কোম্পানি আছে তাদের মধ্যে হয়তো এই কোম্পানিগুলোর প্রোডাক্টের একসেপ্টেবিলিটি বেশি বা মানুষজন বেশি নেয়। তো কেন বেশি নেয়, তখন আমি দেখবো যে ওর অ্যানুয়াল রিপোর্ট কি বলছে, ওর ওয়েবসাইট কি বলছে, যে কোম্পানিটা কি করছে না করছে যেটার জন্য এটা এতটুকু অ্যাকসেপ্টেবল আছে। তো আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, কোম্পানিটার রেভিনিউ গ্রো করা বা তার একটা বাজার আছে সেটা গ্রো করারও একটা সম্ভাবনা আছে। তারপরে আমার ওর ফাইন্যান্সিয়ালস দেখতে হবে যে লাস্ট 5 বছরে ওর আর্নিংস কত বেড়েছে। আমরা সবাই জানি যে ইপিএস এর একটা ইপিএস কত আছে 5 বছর, এই ইনফরমেশন গুলো ডিএসসি ওয়েবসাইটে পাওয়া যায়। তো আমি যদি ফর এক্সাম্পল আমি একটু আই থিঙ্ক স্ক্রিন শেয়ার করি, তাহলে হয়তো আরেকটু সহজ হবে জিনিসটা আমার বলতে। আই এম জাস্ট টেকিং 1 মিনিট। হোপফুলি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? সো ধরেন আমি স্কোয়ার ফার্মাতে আসলাম, হ্যাঁ। সো স্কোয়ার ফার্মা স্ক্রিনে গেলেই কিন্তু এখানে আমার 5 বছরের ইপিএস কোম্পানিটা দেখা যাচ্ছে। সো আমি দেখছি 2021 সালে ওর ইপিএস ছিল 17 টাকা, যেটা এখন প্রায় 27 টাকার মতো হয়েছে। তার মানে ডেফিনেটলি এই টাইমে ওর ইপিএস গ্রো করেছে। আবার একই সময় এখন তাহলে আমি ভাবলাম যে ও 5 বছরের একটা ভালো ট্র্যাক রেকর্ড আছে, কিন্তু বর্তমানে আসলে কোম্পানিটা কেমন করছে। তখন আমি কি করলাম, তখন আমি ডিএসসি, তখন আমি হচ্ছে কি এইখানটায় ওর Q1 Q2 ওর এই বছরে যতগুলো কোয়ার্টার বের হয়েছে তার ইপিএস এর ইনফরমেশনও পেয়ে যাচ্ছি। এট দ্য সেম টাইম আমি ডিএসসি নিউজে গেলে আগের বছরের ইপিএসও আমি দেখতে পারি, সেখান থেকে আমি বুঝবো যে ও কি গ্রো করছে নাকি গ্রো করছে না। তো আমি দেখলাম আচ্ছা ঠিক আছে, স্কোয়ার ফার্মা আমি দেখলাম যে ইপিএস লং টাইমে একটা ভালো বেড়েছে, ওর গ্রোথও আছে। তখন আমি দেখবো যে আচ্ছা ওর ডিভিডেন্ড কত দেয়, এখানে আমি ক্যাশ ডিভিডেন্ডও দেখতে পাচ্ছি, ওর হিস্টোরিক্যাল সব ডিভিডেন্ড আছে। তো আমি দেখলাম যে ডিভিডেন্ডও আস্তে আস্তে বাড়ছে, 10 টাকা ছিল সেখান থেকে এখন 12 টাকা। তারপরে আসলে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম যে স্কোয়ার ফার্মা ইজ এ ভেরি গুড স্টক, ওর আর্নিংস বেড়েছে, রেভিনিউ বেড়েছে, কোম্পানিটা ভালো করছে, বাট ওয়েদার ইটস চিপ এনাফ অর নট। এখন একটা জিনিসের দাম যদি হয়তো দেখা গেল যে ওর আসল দাম হওয়া উচিত হচ্ছে গিয়ে 200 টাকা, এখন আমরা যদি 300 টাকা দিয়ে কিনি, জিনিসটা যতই ভালো হোক হয়তো আমাকে ও আমার ডিজায়ার্ড রিটার্ন দিবে না। তো এই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে স্টকটা কি চিপ আছে নাকি ওভার ভ্যালুড হয়ে গেছে, তার মানে ওর যে অ্যাকচুয়াল দাম থাকার কথা তার চেয়ে বেশি দামি হয়ে গেছে। সো এটার জন্য আমি কি করতে পারি, এটার জন্য এখানে আমাদের স্টকের পিও দিয়ে দেয় ডিএসসি থেকে, এই জায়গা থেকেও আমি দেখতে পারি, এবং আমার ফার্মাসিউটিক্যাল সেক্টরে অন্য যারা আছে, অন্যান্য পিয়ার যারা আছে তাদের পি এর সাথেও আমি মিলাই দেখতে পারি। এবং তারপরে আসলে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ গভর্নেন্স। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো একটা কোম্পানি এই বছর কোনো একটা কারণে আর্নিংস ভালো আসলো, বাট এটা কোনো একটা ওয়ান অফ বা কোনো একটা অন্য কারণে এসছে। সো সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোম্পানির গভর্নেন্স কেমন। গভর্নেন্স যদি ভালো হয় তার মানে হচ্ছে কি এই কোম্পানিটা হয়তো সামনের দিকেও সেম পারফরমেন্স ধরে রাখবে, এই জিনিসটা আমি চিন্তা করতে পারি। সো গভর্নেন্স আমরা কিভাবে ইজিলি আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি ফ্রম ডিএসসি। সো আমরা দেখবো এখানে ধর স্পন্সর হোল্ডিং কতটুকু আছে, মিনিমাম যে 30% আছে সেটাকেও মেনটেন করছে কিনা। যদি স্পন্সর হোল্ডিং বাড়াতে থাকে হয়তো এটা একটা ডিরেকশন হতে পারে যে কোম্পানিটা ভালো করছে, ডিরেক্টরের আস্থা আছে। আমি দেখবো যে ফরেন হোল্ডিং আছে কিনা, আমরা জানি যে ফরেন হোল্ডিং যে স্টক গুলো থাকে জেনারেলি তাদের গভর্নেন্স ভালো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ফরেন হোল্ডিংটাও চেক করব। তারপরে আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, এখানে আবার আমরা স্কোয়ার ফার্মার ওয়েবসাইটেও চলে যেতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে কি ওর অ্যানুয়াল রিপোর্ট পাবো, অ্যানুয়াল রিপোর্টে গিয়ে আমরা অডিটর কে আছে এন্ড এই রিলেটেড বাকি ইনফরমেশন গুলো পেয়ে যাবো। বোর্ডে কে কে আছে, এখানটায় আমরা অ্যাবাউট আসের মধ্যে খুব ইজিলি আমরা বোর্ড অফ ডিরেক্টরও দেখতে পারি। প্রতিটা কোম্পানির জন্য এই জিনিসটা থাকে, এখানে তারা কি করেছে না করেছে তাদের বায়ো থাকে, যদি আমরা ক্লিক করি চলে আসে। তো এইসব পদ্ধতি ব্যবহার করে আমার মনে হয় কি যে আমরা যদি একটা স্টক সিলেকশন করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের চান্সেস অফ সাকসেসটা অবশ্যই বেড়ে যায়। এন্ড এগেইন মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা ইনভেস্টমেন্টে, যে আমাদেরকে আসলে কন্টিনিউয়াস বেসিসে মনিটর করতে হবে যে আমরা যে ডিসিশন নিয়েছি বা আমরা যেটাই পিক করেছি সেটা কি আমার গোল ফুলফিলে কাজ করছে কিনা। দেখা গেল যে আমি খুব জেনে বুঝে অনেক কিছু চিন্তা করে একটা ধরেন একটা স্টক আমি সিলেক্ট করলাম,
বাট দেখা গেল আমার যে রিটার্ন অ্যাসপিরেশন আছে সেটার সাথে সাথে মিলছে না। তার মানে হয়তো আমাকে আর একটু হাই রিস্ক অথবা অন্য কোনো একটা স্টকে যেতে হবে যেটা আমার রিটার্ন অ্যাসপিরেশন মিলাতে পারে। তো এভাবে আসলে আমরা আমাদের প্রথমত চারপাশ থেকে আইডিয়া নিয়ে আমরা বুঝবো যে কোম্পানিটা স্ট্যান্ডিং কি, তারপর তাদের পিয়ারের সাথে তুলনা করব। তার মানে ওই সেক্টরের অন্যান্য কোম্পানি কি আছে, ওর 5 বছরের একটা পারফরমেন্সের ধারাবাহিকতা দেখবো যে কিভাবে মেনটেন করছে, ও ডিভিডেন্ড কত দিচ্ছে, ডিরেক্টর হোল্ডিং বা ওর ওনারশিপ স্ট্রাকচার কিরকম, ও বোর্ড অফ ডিরেক্টরে কেমন আছে, আর অডিটর কে আছে, সেটাও হয়তো অনেক ক্ষেত্রে হেল্প করে। এখানে আসলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসলে সব ক্ষেত্রে মানে ইটস ইটস আ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ক, যে এখানে আপনি বিভিন্ন বিল্ডিং ব্লক আছে সবগুলাকে বসাবেন, বসায় হচ্ছে কি কাস্টমাইজ ওয়েতে আপনি আউটপুটটা জেনারেট করবেন। বাট এইখানে অনেকগুলা পয়েন্টের কথাই বললাম, আপনারা যদি এই পয়েন্টগুলোকে আপনারা যে স্টকটাই চিন্তা করছেন ওখানে ধরেন কিছু মার্কেট প্রেজেন্স, পি পিআর কম্প্যারিজন, গভর্নেন্স, এরকম কিছু টিক বক্স রেখে আপনারা যদি কোম্পানিদেরকে ফেলে দেখেন, তখন আশা করি আপনাদের ক্ষেত্রে একটা আউটপুট জেনারেট হবে যে আচ্ছা ও কিরকম করছে বা আমার সিলেকশনটা কেমন সেটা একটা অ্যাসেস করা যাবে। থ্যাংক ইউ। ও সরি, একটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল ইন টার্মস অফ আমি রিটায়ারমেন্টের ক্ষেত্রে কি করব। রাইট, তো সেই ক্ষেত্রে আসলে ওইটা আমার আগের প্রেজেন্টেশনটার থেকে আমি আসলে আইডিয়া গুলা শেয়ার করছি আবার। সো সেম, আমি যদি রিটায়ার করতে চাই আমাকে সবার আগে আসলে সেট করতে হবে যে রিটায়ারমেন্টের জন্য আমার কত টাকা দরকার, বা আমি কত টাকা নিয়ে রিটায়ার করতে চাই, আমার গোলগুলো কি আছে, সেটার জন্য কি পরিমাণ আমার অ্যাসেট লাগবে। তারপরে সেখান থেকে আমরা আমাদের যে স্যালারি আছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এখন হাই ইনফ্লেশনের জন্য স্যালারিটাও দেখা যায় আমরা কম সেভ করতে পারি, সেক্ষেত্রে প্যাসিভ ইনকামের ব্যবস্থা করা। এরকম আমার গোল সেট করে আমার এভেলেবল অ্যাসেট ক্লাস অনুযায়ী যেটাই আমার ওই পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারবে, সেভাবে করে আমরা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে মনিটরিং এর মাধ্যমে আস্তে আস্তে আমরা আমাদের রিটায়ারমেন্ট গোলের দিকে যেতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। ভেরি রাইটলি সেড ফাহিমা আপু আর আনিকা আপু যেটা বললো আর কি, যে ইনভেস্টমেন্টের আগে আমরা বিগিনার থেকে এক্সপার্ট হওয়ার আগে আমাদের সবার আগে আমাদের একটা ফাইন্যান্সিয়াল গোল সেট করতে হবে। সো গোল সেট করে গোল ওয়াইজ আমাদের আগাতে হবে, গোলটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। ফর এক্সাম্পল, আমার ঠিক 1.5 বছর আগে একটা গোল ছিল, আমি ইউরোপে ট্রাভেল করতে চাই, ঘুরতে যেতে চাই। সো আমি তো 1.5 বছর মাথায় আমার চিন্তা করতে হবে যে 18 মাস পরে আমার টাকাটা লাগবে, তো এত টাকার জন্য হয়তো 2 লাখ 3 লাখ টাকার জন্য আমার কি পরিমাণে সেভিংস করতে হবে। সো আগে গোলটা সেট করলে আপনি তারপর এটার বেসিসে রিকোয়ারমেন্ট রেডি করে ওইভাবে আপনি আপনার ইনভেস্টমেন্ট হ্যাবিটটাকে নার্চারিং করে সামনে আগানো যায়। লাস্ট একটা কোয়েশ্চেন আছে টু ইমরান ভাই। জি, আহ, sure. অনেকেরই অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আই এম রিয়েলি ইন্টারেস্টেড যে বাকিরা আমাদের সেট অফ অডিয়েন্স যারা আছেন তারা কিন্তু খুবই কিউরিয়াস। আমরা হয়তো অনেকে জানি না বাংলাদেশের মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট অপশনে কিন্তু একটু ন্যারো ন্যারো ইন আ সেন্স হলো কি আমরা স্টিল ইন আ ডেভেলপিং ফেজ। আমাদের দেশে ফিউচার্স এন্ড ফরওয়ার্ডস নেই, কারেন্সি মার্কেট এখনো আসে নেই, কমোডিটি মার্কেট নেই, রিয়েল এস্টেটটা নেই। বাট যদিও কমোডিটি ভেরি সুন চলে আসবে, চিটাগং স্টক এক্সচেঞ্জ ইজ অলরেডি ওয়ার্কিং অন ইট। আমাদের মিউচুয়াল ফান্ড আছে, স্টকস আছে, বন্ড মার্কেট আছে। বন্ড মার্কেট গত 2-3 বছর এক্সিলেন্ট, খুব ভালো ভাইব্রেন্ট হয়েছে। সো ইমরান ভাই, কিছু কোয়েশ্চেন ছিল যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অ্যান্ড ইন্ডেক্স ফান্ড গুলা? বাংলাদেশে এটা আপনি কিভাবে দেখছেন, এটার ফিউচার? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ইটস এ গ্রেট কোশ্চেন। আমরা মেবি যদি একটু সবার জন্যই বলে থাকি যে আমাদের ইটিএফ এর কিন্তু অলরেডি একটা রুলস আছে তৈরি করা। সেই ইটিএফ রুলের মাধ্যমে কিন্তু আমরা অলরেডি ওয়েলকাম করতেছি যেন মার্কেটে ইটিএফ আনা হয়। বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে আমরা স্কোপ দিচ্ছি থেকে যেন তারা ইটিএফ আনে, এবং তাদেরকে আরো এনকারেজও করা হচ্ছে। সো ইটিএফ এর স্কোপ বাংলাদেশে খুবই ভালো। বেসিক্যালি ইটিএফ এর মেকানিজমটা যদি আমি একটু আপনাদেরকে ব্রিফলি বলি, আমাদের মিউচুয়াল ফান্ডটা ইনফেমাস কেননা মিউচুয়াল ফান্ডে যে আমাদের প্রায় সময় আমরা দেখে থাকি যে আমাদের যে এনএভি আছে, সেই এনএভির তুলনায় তারা মার্কেটে খুব কম প্রাইসে বিক্রি হচ্ছে। যেমন এখনো যদি দেখেন যে আমাদের অনেকগুলো মিউচুয়াল ফান্ড 2 টাকা 3 টাকায় বিক্রি হচ্ছে, যাদের এনএভি কিন্তু 10-এর উপর 12-এর উপরে। তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে মার্কেট অনেক ডিসকারেজ হচ্ছে, ইনভেস্টররা ডিসকারেজ হচ্ছে, এবং তারা কিন্তু এখান থেকে বের হয়ে যেতে যাচ্ছে বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে না। ইটিএফ এর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে ইটিএফ এ এই মেকানিজমটা এইভাবে তৈরি করা যে দেয়ার ইজ অ্যান অথরাইজড পার্টিসিপেন্ট, দেয়ার ইজ অ্যান ইন্টারমিডিয়ারি পার্টি, যেটা একজন ব্রোকার হয়। সেই সেই পার্টির রেসপন্সিবিলিটি হচ্ছে যে এই মিউচুয়াল ফান্ডের যে এনএভি এবং তাদের প্রাইস সেটা যেন অ্যালাইন করে রাখে।
সো ইটিএফ এর প্রাইস এবং এনএবি সবসময় দেখা যাবে কাছাকাছি থাকবে। এনএবি এবং প্রাইস তারা আরবিট্রেজ মেকানিজমের মাধ্যমে প্রাইসটাকে সবসময় এনএবি কাছাকাছি রাখে। মার্কেটে কিন্তু মিউচুয়াল ফান্ডের মতো ইটিএফ এ কিন্তু ট্রাস্টটা বিল্ড হবে। মানুষ কিন্তু তখন হচ্ছে এটাতে ইনভেস্ট করে ইন্টারেস্ট হবে, কারণ তাদের ভ্যালুটা এবং প্রাইসিংটা সবসময় সিমিলার। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে যেহেতু মিউচুয়াল ফান্ড মার্কেটটা একটু হলেও আমরা ডিসকারেজ আকারে ইনভেস্টরদের মাঝখানে, ইটিএফ এর মার্কেট যদি বাংলাদেশে গ্রো করা যায়, ইটিএফ কে যদি আমরা, যেহেতু অলরেডি অ্যালাউ করা হচ্ছে, যদি আমাদের বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো ইটিএফ কে লঞ্চ করতে পারে এবং ইনভেস্টরও যেহেতু যদি এটাতে এনকারেজড হয়, তাহলে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডেরও কিন্তু এটার সাবসিডি বেনিফিট নিয়ে আসবে। সো ইটিএফ is a mutual fund, is a type of mutual fund যেটা ইন্ডেক্স প্যাসিভ ইনভেস্টমেন্ট ইনকামে ইয়ে করতেছে, এনকারেজ করতেছে। সো ইটিএফ এর সাথে সাথে ইটিএফ যেরকম ভাইব্রেন্ট হবে মার্কেটকে, মিউচুয়াল ফান্ডকেও সে উঠে নিয়ে আসতে পারবে। সো আমার মনে হয় যে ইটিএফ এর মার্কেট খুবই ফ্লারিশিং হওয়া উচিত। বাইরের দেশে, ইন্ডিয়াতে কিন্তু আমরা অলরেডি জানি যে ইটিএফ খুবই ভাইব্রেন্ট একটা মার্কেট। টু বি অনেস্ট, রিক্সাওয়ালা থেকে শুরু করে তারা হচ্ছে সবাই ইটিএফ এ ইনভেস্টমেন্ট করছে। সো এর মাধ্যমে দেখা যাবে যে যদি আমরা এনকারেজ করতে পারি যে যেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইটিএফ নিয়ে আসছে, এতে করে বোথ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরাও কিন্তু উপকৃত হবে, মার্কেটও ভাইব্রেন্ট হবে এবং ইনভেস্টরও একটা রিলায়েবল ইনভেস্টমেন্ট টুল পাবে, এটা আমার বিশ্বাস। আর কোন কোশ্চেন ছিল? না ভাইয়া, থ্যাংক ইউ ফর ইয়োর ইনপুটস। আমাদের মোরালেস কোয়েশ্চেন শেষ, বাট বড় দাগে কিছু কিছু কোয়েশ্চেন ছিল যেটাকে আমি ধরেন আমার এর থেকে অ্যান্সার করে দিচ্ছি। অনেকে জানতে চাচ্ছিল যে আমাদের ব্রাঞ্চ কোথায় আছে, আমাদের আমাদের অফিস, মানে আমাদের নিয়ে আর কি জানতে চাচ্ছে। তো আমি একটু সামারাইজ করি। ব্র্যাকিপিয়াল স্টক ব্রোকারেজ, আমরা ওয়ান অফ দি টপ ব্রোকার ইন দ্য কান্ট্রি। আমাদের 15টা ব্রাঞ্চ আছে থ্রু আউট দ্য কান্ট্রি। মেইন ব্রাঞ্চ, নট এজেন্ট অর সাব ব্রাঞ্চ। So we have branch in Sylhet, Chittagong, we have in Mymensingh, আর ঢাকায় আছে থ্রু আউট ঢাকা, মিরপুর, উত্তরা, ধানমন্ডি, মতিঝিল, গুলশান, বনানী, বসুন্ধরা, বনশ্রী, সব জায়গায় আছে আমাদের। আপনার কষ্ট করে ওয়েবসাইটে গেলে আপনারা সব দেখতে পারবেন। আমরা বাংলাদেশের ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের পায়োনিয়ার বলতে পারেন। আমরা মার্কেটের 60% ফরেন যত ইনভেস্টমেন্ট বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে হয়, ব্র্যাকিপিএল এর থ্রুতেই হয়। আমরা বর্তমানে ফাস্টেস্ট গ্রোয়িং ব্রোকার, কাস্টমার বেস চিন্তা করলে আমরা ফাস্টেস্ট গ্রোয়িং। আমরা আমাদের নিজস্ব ওন অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছি এ ফিউ মান্থস ব্যাক, যেটা আপনারা জানেন ব্র্যাকিপিএল ট্রেড। এখন আপনারা ঘরে বসে জাস্ট নিজের মতো করে ফিঙ্গার টিপসেই আপনি হাতের মুঠেই আপনার বাই সেল করতে পারবেন। আপনার কোনো কাউকে ফোন দিতে হবে না, কারোর সাথে নিজের মতো করে নিজে ট্রানজাকশন করতে পারবেন। হাউএভার আমাদের ডেডিকেটেড আরএম থাকে প্রত্যেকজনের জন্য, প্রতিটা কাস্টমারের জন্য। সো আরএম ক্যান অলওয়েজ গাইড ইউ। পাশাপাশি আমাদের হটলাইন নাম্বার আছে 16, আপনারা ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন। আমাদের ইনফোতে মেইল দিতে পারেন। সো ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু আস। অন টপ অফ দ্যাট, মার্কেট নলেজ, মার্কেটে একজন বিগিনার কিভাবে শুরু করতে পারে, বিগিনার হোক, একটু এক্সপার্ট হোক, একটু মিড লেভেলের, মডারেট লেভেলের ইনভেস্টার হোক, সবাই মোটামুটি কিভাবে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে, এটার জন্য আমাদের নিজস্ব আমরা নতুন করে শুরু করেছি জেনে বুঝে বিনিয়োগ। জেনে বুঝে বিনিয়োগ ইজ লাইক আমাদের বলতে পারেন একটা সিগনেচার, অথবা আমাদের নিজস্বই একটা প্রোডাক্ট। এটা হলো গিয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য, যে একদম ব্রড লেভেল থেকে যদি বলেন আমরা জানতে চাই শেয়ার কি, স্টক কি, আমরা কিভাবে ইনভেস্টমেন্ট ডিসিশন নিব, শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য ক্রুশাল অথবা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন গুলা কারা, রেগুলেটর কারা, মার্কেট কোনটা, কোথায় আমাদের স্টক গুলা স্টোর থাকে, অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি পরিমাণে টাকা লাগে, অথবা ব্রোকারেজ ফি কত, অ্যানুয়াল ফি কত, ইনভেস্ট করলে কি পরিমাণে ট্যাক্স রিবেট পাওয়া যায়। বেসিক্যালি বিগিনারদের জন্য একটা গাইড বুক। এটা আমাদের ইউটিউবে চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাবেন। আমাদের সবকিছু এখানে এপিসোড ওয়াইজ আমরা দেওয়া শুরু করছি। এভরি অল্টারনেটিভ উইকেন্ডে আমরা পোস্ট করছি। এখন পর্যন্ত এপিসোড 1, 2 আসছে। এই এই সপ্তাহে এপিসোড 3 দিয়ে দিব আমরা। সো আপনারা ওইটাও যদি ফলো করেন, আপনি বিগিনার হন, মিড লেভেলের, অ্যাডভান্স ইনভেস্টর, আপনার সবার জন্যই ওইখানে সবারই লার্নিং এর একটা স্কোপ থাকবে ওইখানে। কিভাবে প্রাইস আপ ডাউন করে, মার্কেটে সাইকোলজি কি, কিভাবে আপনি আপনার পোর্টফোলিওটা ট্র্যাক করবেন। ইনভেস্ট করে ফেললেই কিন্তু শেষ না, ইনভেস্টমেন্ট করার পর পোর্টফোলিওটাকে মনিটর করা, রিব্যালেন্স করা, মার্কেটের ডাইনামিক, মার্কেটের ফ্লোর সাথে আপনার পোর্টফোলিওটাকে চেঞ্জ করা, লং টার্ম থেকে শর্ট টার্মে যাওয়া,
সো পোর্টফোলিও কনস্ট্রাক্ট করা, কিভাবে আপনি লং টার্ম একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে পারেন, কিভাবে পোর্টফোলিও ডাইভার্সিফাই করবেন, ডিভিডেন্ড ফোকাস থাকবেন নাকি আপনি একটু ক্যাপিটাল গেইন ফোকাস থাকবেন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে অ্যাড্রেস করেই আমরা কন্টেন্ট রেডি করছি। সো ফার এপিসোড 3 ইজ রেডি, এপিসোড 4 আসবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন, এখানে আই বিলিভ ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট এভরিথিং। তার পাশাপাশি আমাদের লিটল বিট আমাদের বিআইসিএম এরও একটা ইউটিউব পেজ আছে, তো সেখানেও আমাদের কিছু এরকম ভিডিওস আছে, সেটাও তারা দেখতে পারে চাইলে। So basically collectively BICM and Brachypel we have partnered. আপনারা BICM এর ব্যাপারে কতটুকু জানেন? BICM is basically it's a mandated government Ministry of Finance এর mandated একটা government institution. ওনারা পোস্ট গ্রাজুয়েট পিজিডি প্রোগ্রাম অফার করেন, মাস্টার্স প্রোগ্রাম অফার করেন স্পেসিফিকলি ক্যাপিটাল মার্কেট নলেজ নিয়ে। তো এখানে আপনি অনেক কিছু শিখতে পারেন। এন্ড আমরা তো প্র্যাকটিক্যাল মার্কেটে উই আর ইনভলভ, সো উই আর অলওয়েজ হিয়ার। আমাদের ব্লেন্ডটা ভেরি ক্রুশাল, একাডেমিক প্লাস প্রফেশনাল ব্লেন্ড। If you guys if everyone stays with us, stays connected with us, definitely আমরা লং টার্মে সবাই গেইনার হব। এন্ড বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে মার্কেটটা ছোট, বিকজ আমাদের মার্কেটের পেনিট্রেশন মাত্র 1%। মানে আমাদের 18 কোটি মানুষের মধ্যে ইনভেস্টমেন্ট আছে 16 থেকে 17 লাখ মানুষের। সো যেখানে আপনি ডেভেলপড কান্ট্রি এটা 50-60%, ইভেন নেইবারিং কান্ট্রি চায়না ইন্ডিয়া গেলেও আপনি দেখবেন 8-10-15%-এর মতো করে। সো যেখানে আমাদের ইনভেস্টর, আমাদের নতুন ইনভেস্টরদেরকে আমরা এনকারেজ করা, ওদেরকে আপনাদেরকে মোটিভেট করা অথবা মার্কেট নিয়ে কনফিডেন্স দেওয়াটাই হলো আমাদের গোল। And once you start coming in, আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে কি পরিমাণের অপরচুনিটিস আছে। So following this session, we plan to have more sessions coming forward. Maybe same or different panelists will be talking about market, হয়তো আরেকটু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন হবে। আর আমাদের আজকে যে সেশনটা হয়েছে এটা আমরা ভেরি সুন আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও দিয়ে দিব। আর সোশ্যাল মিডিয়াতে আপনারা আপডেটেড থাকলে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, ইউ উইল বি এবল টু গেট অ্যাক্সেস টু দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ বিআইসিএম, সবাইকে ধন্যবাদ। ইউ আর ভালো থাকবেন। ওয়েলকাম। থ্যাংক ইউ Thank সবাইকে। you. থ্যাংক ইউ আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। আসসালামু আলাইকুম। Thank you.